আচ্ছা, ওকে। আচ্ছা, যাই হোক, আমি আমার পরিচয় সম্পর্কে তো একটু ইন্ট্রোডাকশন দেই। আমি মোহাম্মদ আহসানুল্লাহ। আমি হচ্ছে পড়ালেখা করেছি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি বিএসসি এমএসসি দুইটা করছি সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে। দেন এখন আমি জব করতেছি দেবনিয়ার গ্রুপে। দেবনিয়ার গ্রুপে একটা ফ্যাক্টরি, ডিপিটিউএসএল, ওখানে আছি। তো আমি আজকে বিশেষ করে আপনাদের দুইটা ক্লাসে আমি নেব, হ্যাজার্ডাস এন্ড নন হ্যাজার্ডাস ওয়েস্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই দুইটা ক্লাস আমি নিব আপনাদের। তো বেসিক্যালি হ্যাজার্ডাস নন হ্যাজার্ডাসটা আগে হইলে ভালো হইতো, বাট আপনাদের বোধহয় আগে রুটিনে দেওয়া হয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, না? তো জি ওয়েস্ট জি ম্যানেজমেন্ট যেহেতু আপনারা দেখা যাচ্ছে যে করতে গেলে আপনাদের হ্যাজার্ডাস নন হ্যাজার্ডাস সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো যে জন্য আমি একটু সংক্ষিপ্ত শর্ট ডেসক্রাইব শর্টভাবে ডেসক্রাইব করি যে আসলে হ্যাজার্ডাস নন হ্যাজার্ডাস কি, এবং ওয়েস্টার একটু বর্ণনা দেই, তারপর আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টে যাই। দেন আমাদের পরের ক্লাসে আমি ব্রিফলি আপনাদের হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস ওয়েস্ট সম্পর্কে আমি আলোচনা করব। এখন আপনাদের এখানে আমি একটু তার আগে একটু পরিচয় নিতে চাই যে আপনাদের আসলে আছেন কে কে, নাম কি, কোথায় জব করেন, যদি শেয়ার করতেন আমার সাথে, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের কোঅপারেট করতে সুবিধা হবে। আসসালামু আমি হ্যাঁ, অনেক ওয়ালাইকুম অধিকারী। আসসালাম। হচ্ছে জি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিপ্লোমা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। আমি খুলনা? হচ্ছে, হ্যাঁ খুলনা। আপনার বাসা কি খুলনায়? আমার বাসা হচ্ছে ভাগেরহাটে। বাগেরহাট? ওকে। আমিও হ্যাঁ, খুলনার মানুষ। আমি খুলনার মানুষ না, আমি সাতক্ষীরার মানুষ। তাহলে তো এই আমাদের জন্য আর কি। বিভাগেরই, আমাদের বিভাগ তো খুলনাই। হ্যাঁ, আপনাদের ওই সব সাইটে আমি বহুত আড্ডা উড্ডি দিয়েছি, আপনাদের পলিটেকনিকের সাইটের আশপাশে এককালে। যাই হোক, আচ্ছা তারপরে আপনার হ্যাঁ। আমার জব জব হচ্ছে আগে করছিলাম হচ্ছে আপনার গাজীপুর কোনাবাড়িতে, বিসি তে আপনার মাস্টার টেক্সটাইল লিমিটেড, ওখানে ছিলাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা আচ্ছা, তারপরে ওকে। এখন আছি হচ্ছে আপনার ম্যাক্স ওয়েটার বিডি লিমিটেড, এটা হচ্ছে তারাবো। এখানে এনভায়রনমেন্ট অফিসার হিসেবে আছি। এখানে নেক্সট কেমিক্যাল নেক্সটে এবং নেক্সট জানি কোন হ্যাঁ গ্রুপের? হ্যাঁ, নেক্সট না স্যার, ম্যাক্স ম্যাক্স। ম্যাক্স, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 হ্যাঁ ওকে, ম্যাক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো নেক্সট নেক্সট তো কোন গ্রুপের জানি, নেক্সট কোন একটা গ্রুপের। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেন। ফ্যাশন ফ্যাশন গ্লোব, হচ্ছে ফ্যাশন গ্লোবে ছিলাম। ফ্যাশন গ্লোবে বেশি দিন করি নাই, ওখান থেকে চলে আসছিলাম। আপনার এটা হচ্ছে যে আপনার ফ্যাশন গ্লোব এয়ারজিন, আপনার এটা আচ্ছা ছিল আচ্ছা হচ্ছে আচ্ছা, যে ওকে সাভারে। ওকে 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 ওকে। এই আর ওকে হচ্ছে দেন। বিএসসি, বিএসসি 4 সেমিস্টার পর্যন্ত করে আর করা হয়নি একটু ফ্যামিলি প্রবলেমের কারণে, এই পর্যন্তই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট 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 আর কে আছেন? মিশু ভাই? স্যার আমার নাম হচ্ছে যে মিশু তালুকদার। আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এনভায়রনমেন্ট টেকনোলজি নিয়ে স্টাডি করছি। আর এখন ফরেস্ট গ্রুপে আমি ইটি অপারেটর হিসেবে আছি। ও আচ্ছা, তাহলে তো আপনি এর চেনেন না, আরমান ভাইরে চেনেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ম্যাম হচ্ছে আমাদের সিনিয়র ভাই, সিনিয়র বড় ভাই। আচ্ছা আচ্ছা, গুড, খুবই ভালো। সাদ্দাম মনা? হ্যাঁ, আপনাকে স্যার। জি। স্যার, আমি সাদ্দাম মোনা, আমার বাসা টাঙ্গাইল। আমি সাতক্ষীরা সরকারি পলিটেকনিক থেকে 18 বের হয়েছে। আরে এখন বাপরে, আপনি আমার এলাকায় লাপসাতে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, লাভসাত থেকে হয়েছে। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড, গুড। লাভটা তো মনে করেন যে হৃদয়ের সাথে মিশা আছে, মানে বলার নাই স্মৃতিগুলা। মূলত সাতক্ষীরাটা আমার একটু ভালো লাগছে, মানে জীবনের প্রথম, মানে উদ্যমী একটা বয়সে এসএসসি পাশ করার পরে একটা অজানা কোথাও যাচ্ছি। সাতক্ষীরা, সাতক্ষীরা কেমন লাগছে, সাতক্ষীরা, কেমন সাতক্ষীরা কেমন লাগছে? সাতক্ষীরা জায়গাটা খুবই অনেক ভালো। সুন্দর, গুড। অনেক সুন্দর সাতক্ষীরা, মনে সাতক্ষীরার করেন। সাতক্ষীরার স্যার আমাদের সাথে অনেকগুলো ছেলে ছিল। সাতক্ষীরার কথাগুলো যা মিষ্টি, কথাগুলো আরো মিষ্টি, কথাগুলো শুনতে আমার ভালো লাগে। সাতক্ষীরার একটা ভিডিও আমি লাইক দেখে দিছি, ওইটার ভিডিও আসলে আহ, আমি দেখি। ও সাদ্দাম ভাই, আমি একটু কথা বলি। সাদ্দাম ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। সাতক্ষীরাতে আর কিছু থাকুক আর নাই থাকুক,
সাতক্ষীরাতে আম, জাম, আর হচ্ছে যে ও, আপনার আহ, ইয়াটা মনে করে ওই দিলেন লিচু, ভাই, লিচু আপেল লিচু। খোসা, আচ্ছা, পেঁড়া ওকে, সন্দেশ, থ্যাংক আহা। ইউ। আপনাদের হচ্ছে কি এতে ইউজার আইডি ইনার কে ভাই? মাজেদুল ইসলাম ভাই আছেন? আচ্ছা, এনারা বোধহয়। একটু বাইরে আছি তো স্যার, 10 মিনিট পরে আমি ক্লাসে অবশ্য জয়েন করে আছি, 10 মিনিটের পরে পার্টিসিপেট করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে ইন্ট্রোডাকশন পর্যায়ে শেষ। আপনারা যখন এ হয় আপনারা রেসপন্স করেন এবং ক্লাসে আপনারা ফুললি রেসপন্স করবেন, হ্যাঁ? স্যার, আচ্ছা, যাক, শেষ করেন নাই। এখন আমরা ওয়েস্টটা সম্পর্কে একটু ধারণা দেই যে ওয়েস্ট আসলে কি। ওয়েস্টটা বেসিক্যালি হচ্ছে আমরা ইউজের পরে আমাদের আহ, মানে যে কোনো একটা পণ্য যদি আমরা ইউজ করি, ইউজের পরে যে নন ইউজেবল পার্ট যেটা থাকে, যেটা আমরা মানে ব্যবহার আর করি না, সেটা অ্যাকচুয়ালি ওয়েস্ট হিসেবে ইউজ করি। সেটা আমাদের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের পরিচিত গার্মেন্টস সাইটে ঝুট, কার্টুন, হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আইটেম, মেশিনারিজ আইটেম থাকে, তো সেগুলো আসলে বেসিক্যালি ওয়েস্ট হিসেবে আমরা গণ্য করি। কেমিক্যাল ড্রাম ট্রাম থাকে। দেন হচ্ছে আমরা একটু ব্রিফলি মানে ওয়েস্টটা তো জানলাম, কিন্তু আমরা স্পেসিফিক্যালি হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস সম্পর্কে জানবো। সাথে সাথে আমরা এতে আরো একটু কিছু মানে ইনক্লুড করব, সেটা হচ্ছে গিয়ে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল। কারণ ইটস রিলেটেড টু ওয়েস্ট ম্যানেজমেন্ট। হুম। কারণ হচ্ছে আপনি বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, আপনি যদি আদার্স বিভিন্ন থিং অনুযায়ী চিন্তা ভাবনা করেন, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা করতে আমাদের প্রয়োজন হয়, বা আপনি সেটারে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন যদি আপনার জানা থাকে এবং সেগ্রিগেট আলাদা আলাদা ভাবে করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার ওই সুযোগটা থাকবে, আপনার আলাদা আলাদা ভাবে ওয়েস্টের ম্যানেজমেন্ট গুলো করাটা আপনার পক্ষে সহজ হবে এবং আইডেন্টিফিকেশন হবে। এবং স্পেসিফিক্যালি আপনার যেহেতু বিভিন্ন ধরনের আমাদের কোশ্চেনারিজ থাকে, আমাদের বিভিন্ন ধরনের আহ, হিক পোর্টালে তো আলাদা আলাদা ভাবে চাই, তারপরে দেন আদার যে পোর্টালগুলোতে আছে সেগুলোর যে আইডেন্টিফিকেশন, হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাসের যে আইডেন্টিফিকেশন এবং তার ম্যানেজমেন্ট যেগুলো আছে, সেগুলো আপনাদের করতে সুবিধা হবে। এই কারণের জন্যই এই সেশনটা, এই লেকচারটা আপনাদের দেওয়া। হ্যাঁ, বেসিক্যালি এটা আর কি শর্ট ভাবে বললাম যে হ্যাজার্ডাস যেটা আমাদের ক্ষতি করবে, নন হ্যাজার্ডাস যেটা আমাদের ক্ষতি করবে না। আর বায়োডিগ্রেডেবল হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনার স্বল্প সময়ে আপনার পরিবেশের মাটির সাথে মিশে যাবে স্বল্প সময়ে। আর নন হ্যাজার্ডাস হচ্ছে কি যেটা আপনার মাটির সাথে মিশবে না, সেটা হচ্ছে নন হ্যাজার্ডাস ওয়েস্ট, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। হ্যাঁ, তো এতটুকু যদি মানে জানি, তাহলে আমাদের সামনের যে এগুলো আছে ওয়েস্ট ম্যানেজমেন্টটা, সেটা আপনাদের বুঝতে সুবিধা, এই জন্য একটু শর্টলি ব্রিফ করলাম। এখন আমরা একটু জানি যে ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিতরের দিকে যাওয়া, ওয়েস্ট ম্যানেজমেন্ট আসলে কি। আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে কি আপনাদের আমাদের মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলেন, ওয়েস্ট ডিসপোজাল বলেন, হ্যাঁ, এই স- একই জিনিস। তো যে কারণের জন্য আপনাদের যেটা আমাদের ফাইনালি ম্যানেজ করব, হয়তো বা বিক্রি করে দিলাম, সেটা কিন্তু মানে সেটাই কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের গার্মেন্টস বা ফ্যাক্টরিগুলো থেকে আমরা ওয়েস্টটা কি করি, বিক্রি করে দিচ্ছি থার্ড পার্টির কাছে। তো সেটাই কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট না। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট আসলে আমরা যদি বলতে গেলি এবং আমরা সামনে ইন ফিউচার আমাদের এই জিনিসগুলো যেভাবে আরো বায়ার বলেন দেন আলাদা পোর্টাল বলেন, সেগুলোতে যেভাবে ক্লিয়ারিফিকেশন চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্টকে শুধু থার্ড পার্টির কাছে বিক্রি করে দেওয়াটাই এনাফ হবে না। আপনার একদম ফুললি ব্রিফলি আপনার দেওয়া লাগবে যে ডিসপোজাল শেষ পর্যন্ত যে আসলে ওইটা আপনার কি হচ্ছে, এবং আপনার যে থার্ড পার্টির কাছে বিক্রি করতেছেন, করলেও তারা কি করতেছে, সেটাও নোটিফাই করা লাগতে পারে ইন ফিউচার। হ্যাঁ, তো যে কারণের জন্য আসলে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে বুঝি যে হচ্ছে কি ওয়েস্টটা মানে ডিসপোজাল তো হবে, কিন্তু সেটা ইউজফুল এবং টেকনিক্যাল ওয়েতে, এনভায়রনমেন্ট। আমরা যেহেতু সবাই এনভায়রনমেন্টের স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট, সো আমাদের সংজ্ঞাটা হবে যে হচ্ছে কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি স্টাইলে আমরা ওর ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল কি করতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের ভাষায় ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে। আমার কথা কি বুঝছেন?
আপনার ফার্স্ট অফ অল আমাদের এনভায়রনমেন্টাল ইস্যুস, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন করতেছি? আমরা এনভায়রনমেন্টাল পার্সন বা রেসপন্সিবল পার্সন হিসেবে আমাদের কাজই হচ্ছে গিয়ে যাতে আমরা এনভায়রনমেন্টে যেন ইফেক্ট, কোনো প্রকার ইফেক্ট যেন না তৈরি হয়, সেই কারণের জন্যই কিন্তু আমরা বেসিক্যালি ওয়েস্ট ম্যানেজমেন্টটা করতেছি। কিন্তু তার ইমপ্লিমেন্টেশন এবং টেকনিক্যাল অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এবং ইউজফুল, এবং আমাদের কোম্পানির সাথে যেহেতু দেখা যাচ্ছে যে কম খরচে আমাদের যে এখনো বর্তমান যে ওয়েস্ট ম্যানেজমেন্ট গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে অনেক মানে ইমপ্লিমেন্টেশন যদি আপনি করতে চান, সেগুলো যদি আপনি কার্যকর করতে চান, তাহলে অনেক খরচের ব্যাপার। সো আমরা কিভাবে আপনাদের এর আন্ডারে আমরা টেকনিক্যালি কম খরচে আমরা এইটার ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা আমরা আসলে টেকনিক্যালি জানবো। হুম। তো ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটু জানার চেষ্টা করি, মানে কেন আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, হোয়াই ডু ডু ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন আমরা করব। হার্মফুল ইফেক্টস অফ টেক্সটাইল ওয়েস্ট, আমাদের যে টেক্সটাইল যে ওয়েস্টগুলো আছে তার হার্মফুল যে ইফেক্টটা আছে আমাদের উপরে, সেটা আমাদের গ্লোবালি, আমরা যদি কোলাত বলেন, এবং কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড ইন লাস্ট 15 ইয়ার্স, আমাদের গ্লোবালি আমাদের পপুলেশন কিন্তু ডে বাই ডে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। এবং যখন ইনক্রিজ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে, আমাদের সাতটা যে পাঁচটা যে মৌলিক চাহিদা আছে তার মধ্যে একটা হচ্ছে কি বস্ত্র। তো সেটার আমাদের চাহিদাও দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং লাস্ট 50 ইয়ার্সে তার ইনক্রিজমেন্ট প্রত্যেক ইয়ারে প্রায় কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে। প্রত্যেক ইয়ারে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে, কারণ পপুলেশন ওয়াইজ সেটা ইনক্রিজ করতেছে। এবং আমাদের টেক্সটাইল, আমাদের বাংলাদেশের জন্য আমাদের টেক্সটাইল হচ্ছে গিয়ে সেকেন্ড বিগেস্ট, হ্যাঁ, পলিউটিং ইন্ডাস্ট্রি হিসাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো ধরা হয়। তো দেন হচ্ছে কি আপনার আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, টেক্সটাইল ওয়েস্টটা হার্মফুল ইফেক্টের মধ্যে কেন ফেলতেছি, কারণ প্রত্যেকটা ফেজে দেখেন আমাদের এই টেক্সটাইল বর্জ্যগুলো আমাদের যাচ্ছে। কারণ আমরা সর্বোপরি আমরা যারা টেক্সটাইল বর্জ্য বলতে আমরা কাপড় চোপড় ইউজ করতেছি, যেখানে সেখানে দেখেন সমস্ত ফেজে, পানিতে বলেন, বায়ুতে বলেন, আর মাটিতে বলেন, সমস্ত জায়গায় আমরা ইউজের পরে সেটা ফেলে দিচ্ছি। হুম। তো যে কারণের জন্য, আর স্পিনিং, ওভেনিং, ডাইং, ফিনিশিং, হ্যাঁ, এইসব ম্যানুফ্যাকচারিং যে গার্মেন্টস বা টেক্সটাইল সাইটগুলো আছে, সেখান থেকে তো রেগুলারলি বিভিন্ন ধরনের ওয়েস্ট তো ডিসপোজাল হচ্ছে আমাদের খাল বিল, হ্যাঁ, নদী নালা, এতে, ক্যানেলগুলোতে। তো অলওয়েজ টাইম ডিসপোজাল হচ্ছে। দেন হচ্ছে আমাদের সফট ওয়েস্ট। সফট ওয়েস্টের মধ্যে আমাদের ড্রয়িং এবং স্পিনিং যে ফ্যাক্টরিগুলোতে সবসময় যে আমরা কেমিক্যালস গুলো বা লিকুইডগুলো ইউজ করতেছি, সেগুলো হচ্ছে বেসিক্যালি সফট ওয়েস্টের মধ্যে ধরা হয়। দেন হার্ড ওয়েস্টের মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের নিটিং বলতে সেলাই করা বা হার্ড যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো যেহেতু আমাদের জেনারেট হচ্ছে ওখান থেকে, সেগুলো হার্ড ওয়েস্টের মধ্যে আপনার অন্তর্ভুক্ত হবে। দেন এভারেজ লাইফ স্প্যান অফ গার্মেন্টস, এগুলো আর কি সিম্পলি কথাবার্তা আপনাদের এগুলো মানে আপনারা বুঝতে পারবেন পড়লে, আপনাদের যেহেতু স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা হবে, সুতরাং ওটা নিয়ে উম, অত ব্রিফলি না যায়। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু জানার চেষ্টা করি এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ইস্যুস। এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ইস্যুস হচ্ছে গিয়ে গ্রাউন্ড ওয়াটার পলিউশন আমাদের হইতে পারে। দেন হচ্ছে গিয়ে ওয়েস্ট ওয়াটার, হ্যাঁ, লিকুইড ওয়েস্ট রান অফ, এয়ার বর্ন ওয়েস্ট অ্যান্ড ডাস্ট, নয়েস, হ্যাঁ। এর জন্য আমাদের বিভিন্ন গ্রাউন্ড ওয়াটার পলিউশনের জন্য আমাদের হেলথ ইফেক্ট হইতে পারে। হুম। বিভিন্ন ধরনের হেলথ ইফেক্ট হইতে পারে ওয়েস্ট ওয়াটারটার জন্য। আমাদের ফিশ এবং অ্যাকোয়া লাইফ যেটা আছে, আমাদের পানির ফিশারির যে লাইফগুলো আছে, প্রজাতিগুলো আছে, সেগুলো এফেক্টেড হইতে পারে। দেন আমাদের এয়ারবর্ন ওয়েস্ট গুলোর বা ডাস্টের জন্য আমাদের এয়ার পলিউশন, ইকোলজিক্যাল ড্যামেজ, হ্যাঁ, এনভায়রনমেন্টাল লাইফ, ভেজিটেশন, ইনসিডেন্টস, হ্যাঁ, গ্রিন হাউস গ্যাসেস, এগুলো আমাদের নিঃসরণ হইতে পারে। দেন নয়েসের জন্য তো আমাদের বিভিন্ন ধরনের যে এয়ার ফ্যাক্টরি গুলো আছে, উইভিং ফ্যাক্টরি বা আদার্স যে ফ্যাক্টরি গুলো আছে, এগুলো তো প্রচুর পরিমাণে নয়েজ। হ্যাঁ, যারা তো যেহেতু আছেন, অনেকে যারা এখনো কর্মরত মানে আছেন, তারা অনেকেই জানেন যে আসলে মানে সো মাচ লাউড সাউন্ড। হ্যাঁ। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস যাওয়ার চেষ্টা করি যে আমাদের আমাদের একটা প্রোডাক্ট, হ্যাঁ, যে তৈরি হইতে, মানে সাপোজ একটা গেঞ্জি আমরা তৈরি করতেছি,
এটার থিওরি কি আসলে? একটা গেঞ্জি তৈরি করতে কিন্তু প্রায় আমাদের এতে ধরা হয় থেকে 80 থেকে 70 থেকে 80 লিটার পর্যন্ত আপনার ওয়েস্ট ওয়াটার কিন্তু আমাদের প্রয়োজন হয়। হুম। তাহলে আমাদের এত যে দেখা যাচ্ছে যে গেঞ্জি বা প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, তো সেগুলোর ক্ষেত্রে তাহলে কি পরিমাণ আমাদের পানি ডেলি, হ্যাঁ, মিলিয়ন গ্যালনস অফ ওয়াটার দেয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি। সুতরাং সেক্ষেত্রে ওয়াটার পলিউশন তো আমাদের মানে আমরা যদি প্রপারলি ট্রিট ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের তো হিউজ এনভায়রনমেন্টাল ইস্যুস তৈরি হওয়ার সুযোগ আছে আর কি, হবে এবং হয়। ঠিক আছে। এখন আপনাদের 1 গ্রাম ফেবিক, এই যে এখানে দেখেন ম্যাক্সিমাম 1 গ্রাম ফেবিক আপনি যদি ওয়াশ করতে চান, বা আপনি যদি পানি ইউজ করে যদি ওয়াশ করতে চান, তাহলে সেক্ষেত্রে মানে ম্যাক্সিমাম মানে 200 লিটার পর্যন্ত ওয়াটার আমাদের ওখানে কনজাম্পশন হইতে পারে। সো আপনি চিন্তা করেন তাহলে একটা ফ্যাক্টরি থেকে, তাহলে মানে ওই ধরনের ডাইং ফ্যাক্টরি বা আদার যে ফ্যাক্টরি গুলো আছে, সেখান থেকে কি পরিমাণ পানি ডেলি ইউজ হয়, ওয়েস্ট ওয়াটার হিসাবে ইউজ মানে এক্সিস্ট হয়। এবং সেটা আমরা ইটিপি ট্রিটমেন্ট যদি না করি, তাহলে সেটা আমরা যদি বাইরে মানে উইদাউট ট্রিটমেন্ট আমরা যদি ফল ডাউন করি, তাহলে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার আমাদের এনভায়রনমেন্টে এসে মিশবে। যে কারণের জন্য আমাদের আসলে প্রপারলি ইটিপিটা দেওয়া, এবং এই ম্যানেজমেন্টের জন্য আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের ইটিপিটা দেওয়া। তো যে কারণের জন্য আমাদের এই যে লার্জ ভলিউম অফ ওয়াটার ইউজ হচ্ছে, কেমিক্যাল ইউজ হচ্ছে, সব অলওয়েজ টাইম, সেটা ডাইং ফ্যাক্টরি বলেন, স্পিনিং ফ্যাক্টরি বলেন, অলওয়েজ মিক্সড আপ হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার আমাদের বাইরে যদি আমরা ট্রিট ভালোভাবে পরিপূর্ণরূপে না করি, তাহলে আমাদের পরিবেশে যদি এসে মিশে, তাহলে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার আমরা ডাম্প করতে পারি। হ্যাঁ, কারণ বিশেষ করে অনেক ফ্যাক্টরি আছে, দেখা যাচ্ছে যে দিনের বেলা হয়তো ইটিপি চালাচ্ছে, কিন্তু রাতের বেলা যে দেখা যাচ্ছে যে আপনার আউটলেটে ডিরেক্ট ছেড়ে দিচ্ছে। তো আলটিমেটলি আমরা হয়তো বা কোম্পানিদের বাঁচানোর জন্য, উম, আমরা চাকরিদের বাঁচানোর জন্য আমরা কি করতেছি, আমরা এই কিন্তু ডাম্পিংটা আমরা করে দিচ্ছি, হ্যাঁ, খুলে দিচ্ছি, ডাইরেক্ট লাইন করে দিচ্ছি। তো আলটিমেটলি আমরা রেসপন্সিবল পার্সন হিসেবে চাকরিটা করার জন্য বা চাকরিতে বাঁচানোর জন্য আমরা জিনিসটা করতেছি, কিন্তু আমরা এনভায়রনমেন্টাল পার্সন হিসেবে আমাদের কি রেসপন্সিবিলিটি? আমরা কি সেটা করতে পারবো কখনো? হ্যাঁ। কখনোই করা যাবে না। কারণ কখনোই এটা করা যাবে না। আসলে আমরা দিন শেষে কিন্তু আমরা ফ্যাক্টরিতে থাকলেও আমাদের ফ্যামিলিরা কিন্তু পরিবেশের মধ্যেই থাকে, বা ফ্যাক্টরির আশেপাশেই, ঢাকার মধ্যে যে ফ্যাক্টরিগুলো আছে, আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে, আমাদের ফ্যামিলিরা হয়তো তার পাশাপাশি থাকে। তো আলটিমেটলি সেই কন্টামিনেটেড ওয়াটার হয়তো বা আমাদের আহ, পাশেও সংস্পর্শে আসলেও সেটাও আমাদের জন্য ক্ষতি। এই যে ঢাকার আশেপাশে এত নদী নালাগুলো আছে, এর যে বিভিন্ন ধরনের টাইপস, আগে যেরকম ভ্যারাইটিস স্পিসিস ছিল, অনেক ধরনের স্পিসিস ছিল মাছের, তো এখন দেখেন আপনি মাছ তো দূরের কথা, ওই পানিতে তো মনে করেন যে আসলে ওই যে ওই শাকার ফিশ আছে না, ওরাও তো মনে করেন যে জীবন ধারণ করতে পারবে না। বর্তমানে তো বুড়িগঙ্গা এখন শাকার ফিশেই, মানে বুড়িগঙ্গা একটা ফিশই শাকার ফিশ। সুতরাং ওরাও দেখা যাচ্ছে মানে এত পলিউটেড ওয়াটার, সুতরাং ওরাও হয়তো বা কিছুদিন পরে হয়তো বা ওরাও মারা যাওয়া শুরু করবে। তো যে কারণের জন্য আমরা এনভায়রনমেন্টাল রেসপন্সিবল পার্সন হিসেবে আমরা উই শুড কনসার্ন অ্যাবাউট দ্যাট, যাতে আমরা এই বিষয়ে সতর্ক হতে পারি এবং প্রপারলি ট্রিট করে যেন আমরা আউটলেটে আমরা যে পানিটা নিচ্ছি, সেই প্যারামিটারেই যেন আমরা পানিটা প্রকৃতিরে বা পরিবেশে আমরা ফিরাই দিতে পারি। সেটা আমরা সবসময় কি করব, প্র্যাকটিস করব, এবং আস্তে 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 ওইটা কোম্পানির ম্যানেজমেন্টেও আমরা ইউজ টু করার চেষ্টা করব। এটা আমরা এনভায়রনমেন্টাল রেসপন্সিবল পার্সন হিসেবে মেইন কাজ হবে, কারণ একটা ম্যানেজমেন্ট কখনোই চাবে না একটা এই ডিসপোজালের জন্য মানে লটস অফ মানি দে এক্সপেন্স দেয়ার ট্রিটমেন্ট প্রসেস। কারণ একটা কোম্পানি কখনোই চাবে না, বিকজ দেয়ার দে ওয়ান্ট প্রফিট। সুতরাং তারা কখনোই যাবে না যে এই ধরনের ট্রিটের কাজের জন্য এত লার্জ অ্যামাউন্টের একটা মানি
তারা এটা খরচ করবে, এটা কখনোই চাবে না। কিন্তু তারপরেও আস্তে আস্তে সেটাকে যেন মডিফাই করে তাদের জন্য মানে এই ইউজ টু করা যায় এই ব্যাপারটাই, সেটা হচ্ছে আমরা আমাদের জন্য হবে বিগ কনসার্ন। ঠিক আছে। ওকে, এখন গ্যাসিয়াস ওয়েস্ট বা এয়ার পলিউশনের তো বিভিন্ন কারণে হচ্ছে, আমাদের ডাস্ট, এত ডাস্ট হচ্ছে, দেন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আহ ভ্যাপার, ভ্যাপারগুলো অন কাইন্ড অফ দেখা যাচ্ছে যে আমাদের যে ভ্যাপারগুলো যদি ওভার মানে এক্সপোজ হয়, তাহলে কিন্তু সেটাও আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য কিন্তু ক্ষতি এন্ড অফ দ্য ডে। ঠিক আছে। কারণ সেটাও আলটিমেটলি আমাদের অন কাইন্ড অফ মানে গ্রিন হাউস গ্যাস, অধিক ওয়াটার। কারণ ওয়াটারটা কিন্তু টেম্পারেচার কালেক্ট করে, এবং ওয়াটারটাও কিন্তু টেম্পারেচার অ্যাবজর্ব করে। এবং ওয়াটারটা আহ, যত একটু দেরিতে, ওয়াটার কিন্তু সবসময় কি করে, দেরিতে আপনার ঠিক টেম্পারেচার অ্যাবজর্ব করে, কিন্তু ওটা আবার রিলিজ করেও দেরিতে। সুতরাং এটা প্রকৃতিতে যেসব ইয়েগুলো আছে, গ্যাসিয়াস ওয়াটার মলিকুল আছে, সেইগুলো গ্যাসিয়াস অবস্থায়, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার অ্যাবজর্ব করে, কিন্তু ওইটা কিন্তু পরবর্তীতে যখন আবার আমাদের যে বিকিরণস্থলে যে তাপটা ছেড়ে দেবে, তখন কিন্তু সেটা ছাড়তেও কিন্তু অনেক দেরি হবে। সুতরাং ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে টেম্পারেচার ইনক্রিজ করতেছে, টেম্পারেচার গ্রিন হাউস ম্যাটেরিয়ালস হিসেবে কিন্তু কাজ করে আমাদের পরিবেশের জন্য। ঠিক আছে। ওকে, আমরা এটা দেখি। এখন আমরা টক্সিক ওয়েস্ট, আমাদের যে টক্সিক ওয়েস্ট গুলো আছে, আমাদের যে কেমিক্যাল গুলো আমরা বিভিন্ন ডাইং ফ্যাক্টরি বা স্পিনিং ফ্যাক্টরি এইসব সাইটে যে কেমিক্যালস গুলো ইউজ করতেছি, আদার্স সব ক্ষেত্রে তো টুকটাক কেমিক্যালস ইউজ হয়, যেখানে কাট টু প্যাক ফ্যাক্টরিতেও তো মানে কিছু কেমিক্যাল, মানে অনেক না হইলেও তো চারটা পাঁচটা কিন্তু কেমিক্যাল সবসময় ইউজ হইতেই থাকে। সেটা ডিজেল হোক, সেটা স্পট লিফটার হোক, থিনার হোক, সব কিন্তু সবসময় কিন্তু এগুলো কাট টু ফ্যাক্টরিতে এগুলো কিন্তু ওভারঅল ইউজ হয়। সুতরাং সেগুলো কিন্তু আমাদের পরিবেশের জন্য বা ওয়েস্ট হিসাবে গণ্য হবে। ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে একটা এ দেশে হোয়াই শুড উই ইউ নো অ্যাবাউট টক্সিক ওয়েস্ট, কারণ এটা আমাদের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড সেফটির জন্য আমাদের কাজ করে এবং আমাদের জন্য নিডেড। এখন আমরা একটু অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্টের অবজেক্টিভ সম্পর্কে জানি। আমাদের উদ্দেশ্যটা আসলে কি হবে? আমাদের উদ্দেশ্য হবে মেইনলি টু মেক শিওর এ সাস্টেনেবল এনভায়রনমেন্ট ফর, আমরা যেহেতু এনভায়রনমেন্টাল রেসপন্সিবল পারসন, সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং সাস্টেনেবিলিটি মেনটেন করে, যেন আমরা সেটাকে এনশিওর করতে পারি, সেই দিকে আমরা সবসময় বিবেচনা করব। তো আমাদের প্রথম যে অবজেক্টিভসটা সেটা হচ্ছে টু মেক শিওর এ সাস্টেনেবল এনভায়রনমেন্ট ফর আওয়ার ফিউচার জেনারেশন। এখন আমাদের সাস্টেনেবিলিটির মূল উদ্দেশ্যটা কি? সাস্টেনেবিলিটির মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের পরিবেশের যে ওয়েস্ট গুলো আছে, আমাদের পরিবেশের যে উপাদান ম্যাটেরিয়ালস, হ্যাঁ, যে সোর্স গুলো আছে, এবং আমাদের যে প্রপার্টিস গুলো আছে, সেগুলো আমরা যেভাবে ইউজ করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সেভাবে আপনার ইউজ করতে পারে। আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনি এখন আছেন, আর 30 বছর 40 বছর পরে হয়তো আপনি মারা যাবেন, কিন্তু আপনার ছেলে মেয়ে যদি আপনি যে এনভায়রনমেন্ট পেয়ে বড় হয়েছেন সেটা যদি না পাই, তাহলে তো কিন্তু তাদের এন্ড অফ দ্য ডে, ইন ফিউচার, তাদের লাইফ কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা মানে এটাই এনশিওর, সাস্টেনেবল এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য আমরা আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্ট গুলো করা উচিত। দেন টু সেট আপ এ টার্গেট গোল ফর রিডিউসিং দ্য এনভায়রনমেন্টাল নন হ্যাজার্ডাস অ্যান্ড হ্যাজার্ডাস ওয়েস্ট। তো আমাদের একটা টার্গেট গোল সেট আপ করতে হবে। আমাদের পরিবেশে কিন্তু এই মানে সাপোজ আমরা যদি চিন্তা করি, আমরা এরপর থেকে আমরা রিডিউস করব, কিন্তু আমাদের পরিবেশে কিন্তু এই দিন পর্যন্ত আমাদের কিন্তু বহু ওয়েস্ট কিন্তু আমাদের পরিবেশে অলরেডি, এই যে পেপার বলেন, পলিথিন বলেন, বিভিন্ন ধরনের, এই যে সাপোজ আপনি চিন্তা করেন যে টিস্যু, আমরা যে টিস্যুটা আছে, আচ্ছা আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা কি জানেন যে এই যে মাটি, আমরা যে মাটি তৈরি হয়, তো এই 2 মিলিমিটার বাই 1 মিলিমিটার যে মাটির স্তর, সেটা তৈরি হতে আপনাদের কতদিন সময় লাগে? এটা সম্পর্কে কারোর জানা আছে? হুম। আমার খেয়াল নেই।
আপনাদের কি কারোর ধারণা? আচ্ছা, আপনাদের এখানে বোধহয় আরো কয়েকজন ইয়ে আছে, তো তারা কই গেছে? তারা তো এখনো কয়েকজন উপস্থিত হয় নাই। আচ্ছা যাক, আমি বলি যে প্রায় 500, হ্যাঁ, 500 বছর সময় লাগে। 1 মিলিমিটার সয়েল যদি আপনি তৈরি প্রকৃতিতে, হ্যাঁ, ওয়েদারিং এর ফলে যদি আপনি তৈরি হয়, তাহলে প্রায় 500 থেকে 1000 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এটা ওয়েদারিং এর উপর ডিপেন্ড করে। আপনার ওয়েদারিং যে কন্ডিশন গুলো, ওয়েদারিং যে বিভিন্ন ধরনের যে প্যারামিটার গুলো আছে, সেগুলো কি এরকম কাজ করতেছে তার উপরেই ডিপেন্ড করে আপনার এটা ইয়ে হয় যে আসলে 1 মিলিমিটার সয়েল তৈরি হইতে আপনার ধারণা করা হয় যে 500 থেকে 1000 বছর সময় লাগে। সুতরাং আপনারা সাপোজ চিন্তা করেন, যদি আমরা এই যে ইটভাটাগুলো আছে, এই ইটভাটাগুলো আপনার যে এই টপ সয়েলটা, আসলে কিন্তু বেসিক্যালি টপ সয়েলটা কিন্তু আমাদের ফার্টাইল সয়েল, আমাদের প্রোডাক্টিভ সয়েল। তো আমরা এই যে এগুলো আছে, ইটভাটাগুলো আছে, তো আমরা কিন্তু টপ সয়েলটাকে আমরা নিয়েই কিন্তু আমরা কি ইট বানাচ্ছি দিন শেষে, ঠিক না? তো ইট তো বানাচ্ছি এবং টপ সয়েলটাকে, প্রোডাক্টিভ যে আমাদের সয়েলটা, যেটা আমাদের খাবার বলেন আর আমাদের গাছপালা বলেন, যাই লাগাতেন না কেন, এই প্রোডাক্টিভ সয়েলে কিন্তু হইতো। বালুতে তো আর গাছপালা হবে না। বালুতে তো অল্প কিছু গাছ আছে, যেরকম দেখা যাচ্ছে যে বাদাম, বিভিন্ন ধরনের এই যে তরমুজ, এই জাতীয় বাঙি ঠাঙি, এই জাতীয় এই গাছগুলো আছে। এইগুলো এরকম কিছু নারকেল টারকেল এরকম কিছু গাছ হয়তো বা ওখানে হইতে পারে, কিন্তু রাতে কালকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পরে উঠা সেরা মশারি বের করে টাঙ্গিয়ে তারপরে ইয়ে করছে। আর মশা আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, এখন স্যার আপনার কথাটা বুঝলাম না, আবার একটু রিপিট করবেন, কারণ হচ্ছে নেটের কারণে হয়তো শুনতে পাইনি, কাটা কাটা আসছে। বলছি যে হচ্ছে কি আপনাদের, যে হচ্ছে কি এই যে বিভিন্ন ধরনের আমাদের কয়েকটা বালুতে বালুতে আর কয়েকটা আমাদের মনে করেন যে এই যে প্রোডাক্টিভ যে সয়েলটা আছে, ফার্টাইল যে সয়েলটা আছে, আমরা যেখানে লাগাই, গাছ লাগাই, এই গাছটা আমাদের মানে কয় ইঞ্চি মাটি এই যে প্রোডাক্টিভ সয়েল, এই পার্টটা কিন্তু খুবই সীমিত। তারপরে যদি আপনি খোঁড়েন, তাহলে পাবেন বালু, তারপরে হয়তো বা পাবেন নুড়ি পাথর এরকম জাতীয় ইয়ে পাবেন, ম্যাটেরিয়ালস পাবেন। তাছাড়া যত মানে এখান থেকে অল্প কিছু দূর গেলে কিন্তু প্রোডাক্টিভ যে সয়েলটা, তার ল্যাশ কিন্তু শেষ হয়ে যাবে। কি ঠিক না? আপনাদের কি মনে হয়? জি জি জি। স্যার হ্যাঁ, আমরা আমি তো এটাই। মাটি বলতেই বুঝি যে চাষের যোগ্য এবং 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত, যেটা এটাই হচ্ছে মূলত ইয়েস মাটি ইয়েস বা ইয়েস, সয়েল। গুড, এটা হচ্ছে কি আমাদের টপ সয়েল। 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হচ্ছে কি আমাদের কি টপ সয়েল। এর নিচে যত যাবেন তত। এখন এই টপ সয়েলটা আপনি যদি এই যে বিভিন্ন ধরনের এই যে ইট ভাটাতে দেখেন যে আপনাদের এই যে ইটগুলো বানায়, এগুলো কিন্তু আলটিমেটলি বানানোর জন্য কি করে, ওরা টপ সয়েলটাকে কিন্তু উপর থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে ওইটা বানানোর জন্য। কিন্তু আলটিমেটলি দিন শেষে যদি আমাদের যেখানে গাছ হইতো, গাছপালা হইতো, সেই টপ সয়েলটাই যদি নিয়ে যদি মাটি, একেতে তো ইট বানাচ্ছে টপ সয়েলটা নিয়ে, এই এক ক্ষতি। তারপরে আবার এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড ওখান থেকে নিঃসরণ হচ্ছে প্রত্যেক দিন, তাতে আবার পরিবেশে তাও ক্ষতি, ডাবল ক্ষতি। সুতরাং আমরা কিন্তু এই ধরনের কাজগুলো ডে বাই ডে করতেছি, সুতরাং এগুলো কিন্তু আমাদের বিগ কনসার্ন, হ্যাঁ, আমাদের ইন ফিউচারের জন্য। তো যে কারণের জন্য আমাদের একটা এই তো রিডিউস, এই কথাগুলো বলার কারণ কি, আপনারা যদি এই যে এতদিন পর্যন্ত এত ভোজ্য দেখেন প্রত্যেকটা, এখন আপনি যদি মাটি খোঁড়েন, তাহলে কিছু পান আর না পান, পলিথিন কিন্তু পাবেন। পলিথিন পাবেন না? মানে সিম্পলি সিম্পলি অন্য কোনো ওয়েস্টের কথা বাদ, পলিথিন তো পাবেন। এবং আপনার ইভেন আপনি যদি একটা টিস্যু, আমরা যে টিস্যু খাওয়ার পরে টিস্যু ইউজ করি, ওই টিস্যুটাও আপনি যদি মাটিতে ফেলেন বা পানিতে ফেলেন, এইটা আপনার রিপ্লেনিশ হইতে, আপনার এটা মাটির সাথে মিশতে আপনার অলমোস্ট 50 থেকে 100 বছর লেগে যায়। তাহলে বুঝছেন যে আমরা পরিবেশের কি পরিমাণ ক্ষতি করতেছি। তো এক ফুললি রেপ্লিনিশ হওয়ার জন্য ওই জিনিসটা পর্যন্ত আপনার 50 থেকে 100 বছর লেগে যায়। সুতরাং আমরা আমাদের অন্তত এটা এটা হচ্ছে ছোট একটা উদাহরণ, যে তাহলে একটা প্লাস্টিক বা পলিথিন আমাদের মানে এগুলো তো রিপ্লেনিশ হয় না। আর যদিও বা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, সেগুলো মাইক্রো ওয়েস্ট হিসাবে আমাদের ফুড সাইকেলের উপরে, আমাদের ফুড ওয়েবের মধ্যে, ফুড চেইনের মধ্যে এগুলো কি হয়,
ঢুকে যায় এবং এটা পরবর্তীতে বায়ো অ্যাকুমুলেশন হয়। বায়ো অ্যাকুমুলেশন হয়ে আমাদের লাইফ সাইকেলের মধ্যে ট্রান্সফার হয়। আপনাদের আমাদের লাইফ সাইকেলের মধ্যে যখন এগুলো ট্রান্সফার হবে, আপনি সাপোজ মনে করেন যে ফুড সিস্টেমের মধ্যে বা ফুড সাইকেলের মধ্যে এগুলো মাইক্রো এলিমেন্টস হিসাবে এগুলো যখন ভাঙতিছে, সাপোজ আপনি মনে করেন যে একটা ওয়াটার ওয়াটার কারেন্ট মনে করেন যে ফুল স্পিডে যাচ্ছে, মানে নদীর যে স্পিডটা, নদীর যে স্রোতটা, সেটা মনে করেন যে ফুল স্পিডে যাচ্ছে, ওর মধ্যে মনে করেন যে পেপার প্লাস্টিক এই জিনিসপত্র আছে, এগুলো কিন্তু ঘর্ষণ কোনো না কোনো এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় এই জায়গায় ঘর্ষণ খেয়ে খেয়ে কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এগুলো আস্তে 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 এরকম ঘর্ষণের ফলে অলওয়েজ টাইম তারপরে সমুদ্রে যাচ্ছে, নদী থেকে যে পড়তেছে কি সমুদ্রে, সমুদ্রে যে এগুলো আবার ওই যে ওয়েবটা আছে ওই ওয়েবের সাথে ঘর্ষণের ফলে মাইক্রো এলিমেন্টসে পরিণত হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন এই সমুদ্রের মাছগুলো ওই এলিমেন্ট কিন্তু আসলে ওগুলো খাচ্ছে, খাওয়ার ফলে কি কিন্তু ওদের ফুড সাইকেলের মধ্যে ওটা চলে যাচ্ছে। পরবর্তীতে ওই মাছ যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের মধ্যে আবার ওই যে প্রোডাক্ট গুলো আছে বা ওই যে কেমিক্যালস গুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভেতরে ওগুলো ছড়াচ্ছে। আর বিশেষ করে আমরা এগুলো কথাটা কেন বলতেছি, কারণ আমাদের অনেক হ্যাভি কেমিক্যালস, হ্যাভি কেমিক্যালস বলতে হ্যাভি মেটালস যেগুলো আছে, সেই হ্যাভি মেটালস গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে, সাপোজ আপনি এই যে পেট্রোলিয়াম ইউজ করতেছেন, ডিজেল ইউজ করতেছেন, এগুলো তো আমরা ওভারঅল সব মানে আমাদের ইন্ডাস্ট্রি বলেন, এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে এই পেট্রোল ডিজেল না হলে গাড়ি চলবে না, অন্য কোনো চলবে না। এগুলো যদি কোনো প্রকার স্পিল হয়, স্পিল হয়ে যদি পানিতে যায়, তাহলে এর ভেতরে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার মেটাল থাকে, হ্যাভি মেটাল অংশ থাকে। কারণ কি এগুলো কিন্তু আমরা ফুললি পরিশোধিত যদি মানে করলেও দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ওর ভেতরে বিভিন্ন ধরনের এলিমেন্টস থেকে যায়। ঠিক আছে, কারণ এ তো আমাদের বিভিন্ন রকম অয়েল কিন্তু অনেক রকম হয়, বিভিন্ন টেম্পারেচারে কিন্তু এগুলো আমরা টেম্পারেচার ওয়াইজ কিন্তু আমরা অয়েল গুলো অপরিশোধিত যে অয়েল গুলো আছে সেগুলো বিভিন্ন টেম্পারেচারে কিন্তু আমরা এটা আহ, এই ডিজেল পাই, পেট্রোল আলাদা করতেছি, দেন হচ্ছে কি অকটেন আলাদা করতেছি, এগুলো কিন্তু বিভিন্ন টেম্পারেচার দিয়ে দিয়ে এক এক টেম্পারেচারে এক একটা আমরা কিন্তু আলাদা করতেছি। সুতরাং এর ভেতরে যে এগুলো যেহেতু খনি থেকে আসতেছে, তখন এগুলো কিন্তু মিক্সড আপ থাকে। সুতরাং এগুলো যদি এক সময় না এক সময় আমাদের আমাদের ফুড চেইনের মধ্যে আসে তাহলে কিন্তু আমাদের বায়ো অ্যাকুমুলেশন হবে। আর যদি বায়ো অ্যাকুমুলেশন হয় তখন কিন্তু আমরাও ওইটা সাফার করব। ঠিক আছে, ওইটা কিন্তু আমাদের ভেতরে যেহেতু দেখা যাচ্ছে যে বড় কোনো আমরা তো এতে পড়ে আসছি যে হচ্ছে কি আপনি যদি বড় কোনো কণা আপনার যদি থাকে তো ওইটা যদি ভাঙে তাহলে ওখান থেকে আলফা বিটা রশ্মি গামা রশ্মি অলওয়েজ টাইম কি হয়, রিয়াকশনটা ভাঙতে থাকলে ওখান থেকে রিলিজ হয়। তখন কিন্তু এগুলো কিন্তু সবসময় কি চেইন চেইন একটা প্রক্রিয়া, সুতরাং এগুলো কিন্তু ওইভাবে কিন্তু রিয়াকশন করে আমাদের বডিতেও। একটা একটা মানে আপনাদের উদাহরণ দেই, আমরা সবাই তো কি খাই, পোল্ট্রি পোল্ট্রি মুরগি খায় না? পোল্ট্রি মুরগি ছাড়া কি বাঙালি বাঁচবে? না। বাঁচবে না। এখন আমাদের যে ট্যানারি ওয়েস্ট গুলো আছে, আমাদের ট্যানারি ওয়েস্ট গুলোর অনেক অংশ কিন্তু কি হয়, এই যারা ফিড ফিড আছে না, ফিড ফার্ম গুলো আছে না, বিভিন্ন ফিড ইন্ডাস্ট্রি গুলো আছে না, এরা কিন্তু জি। আপনার এই জিনিসগুলো নিয়ে এইগুলো দিয়ে কিন্তু আপনার প্রসেস করে ফিড বানাচ্ছে। এখন আমার কথা হচ্ছে কি এগুলো ফিড বানাচ্ছে, এই ফিড কিন্তু আলটিমেটলি কে খাবে? পোল্ট্রি মুরগি খাওয়ায় বড় করবে। এখন এই যে ট্যানারির বর্জ্যগুলো আছে, এই ট্যানারির বর্জ্যগুলো কিন্তু কি দিয়ে ওঠায় জানেন? উপরের যে লোমটা আছে তখন ওটা কি দিয়ে ওঠায় তা আপনাদের কারো জানা আছে? ক্রোমিয়াম স্যার, ক্রোমিয়াম। ইয়েস ইয়েস, গুড গুড। কে? আর আমার নাম ইলিয়াস স্যার, আমার ইউজার নেম লেখা, আমার নাম লেখা নাই তো আমি বুঝতে আচ্ছা, পারিনি আপনি আপনার ডাকছিলেন। আপনার আপনি পড়াশোনা করেছেন কোথায়, আছেন কোথায়, এখন কর্মরত আছেন কোথায়? স্যার আমি, আমার বাড়ি আমার নাম মোহাম্মদ ইলিয়াস হুসাইন। আমার বাড়ি হচ্ছে জামালপুরে। আমি আচ্ছা আচ্ছা। শেরপুর সরকারি পলিটেকনিক থেকে এনভায়রনমেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা করেছি। দেন হ্যাঁ। স্যার আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে ত্রিপলিতে বিএসসি করছি। তারপরে আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স করছি। আচ্ছা আচ্ছা, আর এখন কি স্যার আছে কোথায় আমি কর্মরত একটা আছেন? টেক্সটাইলে আছি, ইটিপি ডাব্লিউটিপি ইনচার্জ হিসাবে। আচ্ছা আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। এখন আপনি যেহেতু বললেন যে ক্রোমিয়াম, এখন ক্রোমিয়াম তো আপনার কিন্তু এটা আপনার একটা আহ, মানে আইসোটোপ, আইসোটোপ কণা স্যার থাকে। কথা বুঝতে পারতেছি না স্যার, নেটের সমস্যা হচ্ছে আপনার ওখানে স্যার মনে হয়। এখন কি এখনো কি সমস্যা হচ্ছে নেটে? জি না স্যার, আপনার সমস্যা হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা।
তাহলে একটু কাইন্ডলি, আমার যদি সমস্যা না হয় তাহলে আপনারা একটু রিচেক দেন, আপনাদের নিজে দেখা যাচ্ছে যে এ হইলে একটু রিচেক দেন। তো যাই হোক, আপনাদের যে ব্যাপারটা ওই যে ক্রোমিয়ামটা আপনি ইউজ করতেছেন, এই ক্রোমিয়ামটা কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু এটা কিন্তু আইসোটোপ, এটা কিন্তু ভাঙে, বিভিন্ন ধরনের আইসোটোপ কণ আকারে ভাঙে। তো আপনি এই ক্রোমিয়ামটা আপনার কিন্তু, আমরা সবাই জানি যে ওই ক্রোমিয়ামের যোজনী কিন্তু 2+, Cr2+, যোজনী কিন্তু 2। এখন এই জিনিসটা যখন পোল্ট্রি মুরগি খাচ্ছে, তখন কিন্তু এটা ওদের হাড়, ওদের যে পোল্ট্রি মুরগি হাড়ের গঠনের মধ্যে আমাদের কি থাকে বলেন তো? ক্যালসিয়াম। তখন এই হাড়ের ভেতরে কিন্তু ওটা ট্রান্সফার হয়, ওই ক্যালসিয়ামটাকে সরাই দিয়ে ক্রোমিয়ামটা রিপ্লেস হয়। যখন আমরা, আমাদের অনেকের অভ্যাস আছে কি হাড় চাবানো, তখন যখন আমরা এই হাড় চাবাই খাচ্ছি, তখন কিন্তু আমাদের এই হাড়, এই যে এর পোল্ট্রি মুরগি যে এগুলো আছে হাড় চাবায় যখন খাচ্ছি, তখন কিন্তু ক্রোমিয়াম আমাদের ভেতরে অ্যাকুমুলেট হচ্ছে। আর যখন ক্রোমিয়ামটা অ্যাকুমুলেট হচ্ছে, আমাদের হাড়ের হাড়ের ভেতরেও কি আছে, ইয়েতে ক্যালসিয়াম আছে না, তখন এই ক্যালসিয়ামটাকে ওই ক্রোমিয়াম রিপ্লেস করতেছে। ওরও যে যোজনী যেহেতু 2, আমাদের হাড়ের ভেতরে যে ক্রোমিয়ামটা আছে তারও যোজনী কত, 2। সুতরাং এটা যখন সেম এতে আসছে, তখন কি এটা, তখন এটাকে সরাই দিচ্ছে, ক্যালসিয়ামটাকে সরাই দিয়ে ক্রোমিয়ামটা রিপ্লেস হচ্ছে। এই জন্যই এখন দেখবেন যে বেসিক্যালি যে যারা অর্থোপেডিক্সের ডাক্তার বা এ আছে ওদের কাছে শুনে দেখবেন যে এখন বর্তমানে এই যে হাড় ক্ষয়ের সংখ্যক মানুষের পরিমাণটা, হাড় ক্ষয় বিভিন্ন কারণে হইতে পারে, বাট এই যে যারা বিশেষ করে এইগুলো আছে এই ধরনের ক্রোমিয়াম বা এই ধরনের এগুলো খায়, সব পোল্ট্রি মুরগি যে ক্রোমিয়াম ফিড খায় তা না কিন্তু, বাট এই ট্যানারি বর্জ্য থেকে যেসব ফিড তৈরি হচ্ছে সেগুলো যেগুলো খায়, এখান থেকে বায়ো অ্যাকুমুলেশনের মাধ্যমে আমাদের ভেতরে যদি ক্রোমিয়াম আসে, তাহলে আপনার হাড় বা আদার্স যারা খাচ্ছে তাদের হাড় ক্ষয়ের রোগটা কিন্তু হইতে পারে। সুতরাং আমাদেরকে এইসব বিষয়ে একটু হাড় চাবানো থেকে বিরত থাকতে হবে, কারণ কোন হাড়ে কখন কি থাকবে বলা যায় না। মাংস খাইতে পারেন, বাট মস্তিষ্ক একটা মুরগির বা এর মধ্যে মস্তিষ্ক, কলিজা, হাড়, এই 3টা জিনিস সব থেকে বেশি সেনসিটিভ, এবং এই জায়গাগুলো অ্যাকুমুলেশন, এই যে এতে বিভিন্ন ধরনের যে হ্যাভি মেটাল গুলো আছে বা এগুলো আছে, এগুলো অ্যাবজর্বিং ক্যাপাসিটি বা এগুলো বেশি থাকে, এগুলো অ্যাবজর্ব করে বেশি। সো এই জিনিসগুলো আপনারা দেখা যাচ্ছে অ্যাভয়েড করতে পারেন, শুধু মাংসটা খাইলেন, ঠিক আছে। ওকে, আদার্স এ দিয়ে ফেললাম অনেক। ওকে, দেন আমরা একটু যাই যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরস ফর টেক্সটাইল পলিউশন। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরস এর মধ্যে আমরা ফাইবার, যে ফাইবার প্রোডাক্টটা আছে সেই ফাইবার প্রোডাক্টটা তো আমাদের এর থেকে তৈরি হচ্ছে ফাইবারটা। দেন যেরকম কটন, এই কটনটা আসতেছে কিসে, স্পিনিং এ, স্পিনিং এর মাধ্যমে সুতা তৈরি হচ্ছে। দেন সেটা ফেব্রিক, সুতা আসতেছে ফেব্রিক প্রোডাকশনে, ফেব্রিকের মধ্যে চলে আসতেছে। দেন ফেব্রিকটা, যে ফেব্রিকটা তৈরি হচ্ছে সেই ফেব্রিকটা ওয়াশের জন্য বা সেটারে কালার চেঞ্জ বা আদার্স যেটাই বলেন না কেন ফিনিশিং এর জন্য আপনার ডাইং এবং ফিনিশিং ফ্যাক্টরিতে আসতেছে। দেন আমরা ওটা নিচ্ছি কাট টু ফ্যাক্টরি, বলতে পারেন যে ওটা কোলাথিং প্রোডাকশনের জন্য আমরা নিচ্ছি। দেন আমাদের কোলাথিং মানে প্রসেসটা চলতেছে এবং আমরা পরবর্তীতে শিপমেন্টে পাঠাচ্ছি। তো এই যে প্রত্যেকটা, এই যে যতগুলো ধাপ আছে আপনার ফাইবার প্রোডাকশন থেকে আপনার কোলাথিং প্রোডাকশন এবং মানে আপনার একদম ফাইনাল প্রোডাক্ট তৈরি পর্যন্ত আপনার যতগুলো প্রসেস আছে, এই প্রসেসের প্রত্যেকটা ধাপে কিন্তু আলাদা 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 কিন্তু আমাদের ওয়েস্ট তৈরি হচ্ছে। তারপর যে ফাইবার যখন তৈরি হচ্ছে সেখানে কিন্তু মাইক্রো ডাস্ট বা আদার যে এগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি, কারণ কি সেখানে যখন এ হয় তখন কিন্তু ডাস্টের পরিমাণটা অনেক বেশি হয়। দেন উইভিং যে ফ্যাক্টরি আছে, স্পিনিং যে ফ্যাক্টরি গুলো আছে, সেই স্পিনিং ফ্যাক্টরি গুলোতেও তো অনেক মাইক্রো ডাস্ট থাকবে। দেন আপনার কাটিং মানে সুতার যে অতিরিক্ত যে কাটিং পার্ট গুলো থাকে সেগুলো থাকতে পারে। দেন উইভিং যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলোতে ওই যে গ্রে ওয়েস্ট বলে, গ্রে ফেব্রিক ওয়েস্ট গুলো থাকে, কাটিং ওয়েস্ট যেগুলো থাকে সেগুলো থাকতে পারে। হ্যাঁ, বা স্পিনিং এতে সুতার যে অতিরিক্ত যে কাটিং পার্টটা সেটা থাকতে পারে। দেন ঝুট টুট, এবার আপনি যদি নিটিং নিয়ে আসেন তখন ঝুট, আদার যে এগুলো আছে সেগুলো থাকতে পারে। তো এইভাবে কার্টুন টাটুন তো এগুলো তো অলওয়েজ টাইম সব জায়গায় থাকে, হ্যাঁ, পলিথিন। তো এইগুলো হচ্ছে কিন্তু পার্ট বাই পার্ট আমাদের সবসময় কিন্তু এই ওয়েস্ট গুলো জেনারেট হচ্ছে। দেন আমরা এই যে জেনারেট ওয়েস্ট গুলো যেগুলো আছে, এগুলো কিন্তু ওই ডাইং ফ্যাক্টরিতে কিভাবে কোন কোন ওয়েস্ট ওয়েস্ট হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের স্পেসিফিক্যালি কিন্তু সব জায়গায় এই দেওয়া আছে। হ্যাঁ, এই যে কোলাথিং ওয়েস্টের মধ্যে কি কি আছে সেগুলো।
হুম। তো এই যে যেগুলো আছে এখন এর ভেতরে সলিড ওয়েস্টের মধ্যে বিভিন্ন ধরনের থাকতে পারে, যে প্লাস্টিক, অর তারপরে হচ্ছে কি আপনার ব্যাগ, শিপিং, এতে কার্টুন, দেন ড্রাম গুলো আছে, কেমিক্যাল ড্রাম থাকতে পারে, কোন থাকতে পারে, হ্যাঁ, টিউব, আদার যে ইলেকট্রনিক্স পার্ট থাকে, ই ওয়েস্ট থাকতে পারে, হ্যাঁ। তারপরে বিভিন্ন ধরনের এই যে ডিজেল, পেট্রোল, এই জাতীয় যে এগুলো আছে, আদার্স যে প্লাস্টিক ওয়েস্ট যেগুলো আছে এগুলো থাকতে পারে। তো সেগুলো আমরা আসলে আমরা কালেক্ট, এখন আমরা মূল প্রসেসে আসি যে আমরা ওয়েস্টটা আমরা কিভাবে প্রসেস করব বা এর জন্য। এখন মূল প্রসেসের মধ্যে আমাদের ফার্স্ট আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে কি আমরা ওয়েস্ট গুলো সেগ্রিগেট করব ডিফারেন্ট টাইপস অফ, আপনার হচ্ছে বিনসে আমরা আমরা এটা সেগ্রিগেট করব। যেরকম মনে করেন যে আমাদের যে ডিরেক্ট ডোমেস্টিক যে ওয়েস্ট গুলো আছে সেগুলো আমরা হয়তো বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারের আমরা বিন ইউজ করতে পারি বিভিন্ন ওয়েস্ট সংগ্রহের জন্য, কালেকশনের জন্য। দেন আমরা সেটা কেমন হইতে পারে, সেটা হচ্ছে গ্রিন যে একটা বিন হয়তো থাকতে পারে, সেটা আমরা ডোমেস্টিক যে ওয়েস্ট গুলো আছে যেগুলো বায়োডিগ্রেডেবল হবে, যেগুলো নিয়ে আমরা প্রসেস করতে পারবো। কি কিরকম ধরনের প্রসেস, সেটা হয়তো ফার্টিলাইজার তৈরি করতে পারি। এই ধরনের যে এগুলো আছে সেগুলো হয়তো বা আমরা এই গ্রিন বিনে আমরা কালেক্ট করতে পারি। দেন আমরা মনে করি প্লাস্টিক জাতীয় যে ওয়েস্ট গুলো আছে সেগুলো মনে করেন যে ব্লু বিনে ইউজ কালেক্ট করতে পারি। দেন আপনার যে টপ লেভেলের যে হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো আছে যেরকম মেডিকেল ওয়েস্ট আছে, হ্যাঁ, মেডিকেলের বিভিন্ন ধরনের ওয়েস্ট আছে, এবং বিভিন্ন ধরনের এই যে আমরা ই ওয়েস্ট ইউজ করতেছি, হ্যাঁ, সেখান থেকে বিভিন্ন ধরনের মেটালের লিস্ট ডাউন হওয়ার সুযোগ আছে। এই ধরনের যে এগুলো আছে তার জন্য আমরা রেড একটা বিন ইউজ করতে পারি। দেন তার থেকে দেখা যাচ্ছে যে আমাদের রিসাইকেলেবল যে ওয়েস্ট গুলো আছে আমরা যেগুলো রিসাইকেল করতে পারবো, রিইউজ করতে পারবো, এই ধরনের যে প্রোডাক্ট গুলো থাকবে তার জন্য আমরা আলাদা বিন ইউজ করতে পারি। তাহলে আমাদের কি হবে, একবারে আলাদা আলাদা ভাবে আমাদের যে ওয়েস্ট গুলো থাকবে সেগুলো আমাদের সেগ্রিগেট হয়ে যাবে। আর সেগ্রিগেট যখন হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কি হচ্ছে, আমাদের পরবর্তীতে ওয়েস্ট ম্যানেজমেন্টটা বা প্রসেস করতেও কিন্তু আমাদের কি হবে, সুবিধা হবে। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে যখন আমরা এগুলো পাবো তখন কিন্তু আমাদের প্রসেস করতেও সুবিধা হবে। দেন আমরা একটু জানার চেষ্টা করি যে হ্যাজার্ডাস ওয়েস্ট কন্ট্রোল মেজার্স, হ্যাঁ, আমরা এই হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো কিভাবে কন্ট্রোল করতে পারবো। এখন সোর্স রিডাকশন, আমরা সোর্স থেকে ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, আমরা সোর্সের রুট কজ, আমরা রুট কজ আমরা নির্ধারণ করতে পারি যে হচ্ছে কি আমাদের এই সোর্স থেকে এই পরিমাণ ওয়েস্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা ওইখান থেকে আমরা কি কি কার্যকরী পদক্ষেপ নিলে আমরা ওই ওয়েস্ট গুলো আমরা কি করতে পারবো, রিডিউস করতে পারবো। আমরা ওয়েস্ট তো তৈরি হবেই, এটার তো কোনো মাপ নাই, ঠিক না? কিন্তু আমরা ওইটাকে আমরা আমাদের আমাদের মধ্যে আমাদের হাতের মধ্যে কি আছে, আমরা তো ওইটা কতটুকু রিডিউস করতে পারি। আগে হয়তো বা 10% হইতো, ওইটাকে কমায় হয়তো বা আমরা 5%-এ, 6%-এ নিয়ে যাইতে পারবে। সেটাও কিন্তু, বা 1% যদিও আমরা কমাই, সেটাও কিন্তু আমাদের জন্য অ্যাচিভমেন্ট, যে আমরা 1% ওয়েস্ট আমরা কমাইতে পারতেছি। এটাও কিন্তু আমাদের জন্য, এই জন্য রুট কজটা আগে সোর্সের দিকে নজর দিতে হবে। রুট কজ খুঁজতে হবে যে আমাদের কোন প্রোডাকশনের থেকে ওভার কি পরিমাণ ওয়েস্ট যাচ্ছে, সেটাকে আইডেন্টিফিকেশন, এন্ড দেন সেখানে আমাদের প্রপার স্টেপ নেওয়া, যে আমরা কি কি, সেটা হইতে পারে টেকনোলজিক্যাল এফিসিয়েন্সি হইতে পারে, হ্যাঁ, ম্যাটেরিয়াল সাবসিডিউট হইতে পারে, গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস হইতে পারে। সেটা আমাদের টেক ওভার করতে হবে এবং সেটাকে ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে। দেন হচ্ছে কি আমাদের ওয়েস্ট অ্যাভয়েডেন্স, আপনার এটাকে ওই ওয়ান কাইন্ড অফ ওর ভেতরে পড়তে পারে, আমরা ওয়েস্টটাকে অ্যাভয়েড করতে পারবো। যেরকম দেখা যাচ্ছে যে আমরা যেখানে হয়তোবা পলিথিন ইউজ না করলে চলা যায়, সেখানে আমরা পলিথিনটাকে অ্যাভয়েড করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন ধরনের স্পিনিং মিল থেকে আমাদের কিন্তু সবগুলো কি আসে, এই যে পলিথিনের মধ্যে কিন্তু সুতাগুলো প্রসেস করে বা প্যাকিং করে আমাদের কিন্তু পাঠায়। ওইটা হয়তো বা এমন হইতে পারে, আমরা যেগুলো বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট আছে, সাপোজ মনে করেন যে ওটাকে আমরা আহ, যেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট এক ধরনের মনে করেন যে বায়োডিগ্রেডেবল ব্যাগ আছে না, ওগুলোর সাথে আপনার পরিচিত কিনা আমি জানি না। কিছু ট্রান্সপারেন্ট বায়োডিগ্রেডেবল ব্যাগ বা আপনার মনে করেন যে এমনি যে গিয়ে কাগজের যে ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে আমরা মোড়াইতে পারি। হুম, পলিথিনটা ইউজ না করে ওটা অ্যাভয়েড করলাম। তাহলে আমাদের কি হলো, পলিথিনটা আমাদের মধ্যে কম আসলো, তাহলে আমরা এটাকে ওয়েস্ট অ্যাভয়েডেন্স কিন্তু আমরা বলতে পারি।
দেন ওয়েস্ট মিনিমাইজেশন, আমাদের ওয়েস্ট কিন্তু সবসময় তৈরি হবে, কিন্তু এখানে বলতেছে কি ওই যেটা আগে বললাম যে ওয়েস্ট মিনিমাইজেশন, আমরা কতটুকু কমাইতে পারতেছি বা রিডিউস করতে পারতেছি, সেদিকে আমরা রুট কজ খুঁজে আমরা সেদিকে নজর দেবো। দেন হচ্ছে কি ওয়াটার রিসাইকেলিং, আমরা যে ওয়াটারটা ইউজ করতেছি ওয়েস্ট ওয়াটার, সেটাকে আমরা কিভাবে রিসাইকেল করতে পারি, হ্যাঁ সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, হ্যাঁ রিকেলিমিনেশন করতে পারি, সেটার দিকে আমরা নজর দিব। দেন ওয়েস্ট ট্রিটমেন্ট, তো আমরা ইটিপির জন্য তো আমরা ওয়েস্ট ট্রিটমেন্ট ইটিপির মাধ্যমে করতেছি, আমাদের যেখানে ডাইং আছে সেখানে আদার্স কেমিক্যাল ইউজ হচ্ছে সেখানে তো ইটিপি মাস্ট আছেই। সুতরাং সেখানে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা প্যারামিটার গুলো মেনে আমরা যে পানি ঢুকাচ্ছি তার প্যারামিটারের সাথে বের করার সময় সেই প্যারামিটার গুলো যেন অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ সেই প্যারামিটারেই দেখে আমরা যেন সেটাকে যেন বাইরে আউটপুটে দিতে পারি, সেটার দিকে আমরা নজর দিতে পারি। দেন হচ্ছে কি ওয়েস্ট ডিসপোজাল, এখন আমরা যেগুলো আমরা আপনার প্রসেস করতে পারবো না সেগুলো আসলে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের ডিসপোজাল করতে হবে। এগুলো আসলে এগুলো বিশেষ করে আমাদের এইসব ক্ষেত্রে ওই যে আমরা থার্ড পার্সেন্ট কাছে বিক্রি করে দিই, হুম, আমরা এদিকে তো দিয়ে আমরা খালাস হয়ে যাই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রসেস করা হয়, অনেক কিছু প্রসেস করা হয় না, অনেক সময় পোড়াই ফেলি। সুতরাং ওইটা ফাইনাল ডিসপোজাল হিসেবে আমরা ওগুলোই ধরি, কিন্তু আসলে এগুলো অ্যাকচুয়ালি ওয়েল ইউজফুল ইকো ফ্রেন্ডলি প্রসেস করা না, এগুলো আসলে পরিবেশের জন্য আলটিমেটলি আমাদের কি করা ক্ষতি, আরো বেশি ক্ষতি। সুতরাং এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করে আমাদের আলাদা প্রসেস টেকনোলজি এবং আদার আলাদা প্রক্রিয়াগুলো আমাদের চুজ করতে হবে, যাতে আমাদের পরিবেশটা যেন অন্তত বাঁচে। দেন আমাদের যেটা আর কি প্রথম ধাপে আসি, যে আমরা নন হ্যাজার্ডাস যে ওয়েস্ট আছে সেটা কিভাবে প্রসেস করতে পারি। আমরা সবাই তো কম্পোজ সারের সাথে পরিচিত, পরিচিত প্লিজ রেসপন্স জি স্যার। এনিওয়ান। স্যার। হ্যাঁ আমরা তো কম্পোস্ট সারের সাথে পরিচিত। আমরা এই কম্পোস্ট সারের সাথে বলতে ম্যানুয়ার যেটা, এটা হচ্ছে কি বায়োম্যানুয়ার বলতে আমাদের সার যেটা, মানে যেরকম দেখা যাচ্ছে যে আমরা কেঁচো দিয়া ভার্মি কম্পোস্ট তৈরি করতেছি, এটা কিন্তু বায়োম্যানুয়ার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আপনার ইফেক্টিভ ওয়েতে আপনার যে নন হ্যাজার্ডাস যে ওয়েস্ট গুলো আছে আমাদের, যে এক কথায় ডোমেস্টিক যে ওয়েস্ট গুলো হচ্ছে সেইগুলো কিন্তু আমরা প্রসেস করে কিন্তু এই কম্পোস্টিং দিয়ে যাইতে পারি। এখন কম্পোস্টিং এ যখন আমি যাব তখন কি হবে, আমাদের কম্পোস্টিং এ যখন যাব যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের একটা সাপোজ আমরা যদি চিন্তা করি, আমাদের একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আমাদের শহরের ভেতরে থাকলে তো ওই প্রসেস মানে এই কথা, তাও তো এখন ছাদ বাগান করতেছি বা আদার্স এগুলো করতেছি। যখন আমরা কম্পোস্টিং এ যাব তখন কিন্তু ওইটা দিন শেষে কিন্তু আমরা কি করতে পারতেছি, আমাদের যে গাছপালাগুলো আছে তাদের বৃদ্ধির জন্য, তাদের এর জন্য কিন্তু অতিরিক্ত বাইরে থেকে সার না কিনে আমরা কিন্তু ওই কম্পোস্টিং এর সারটা কিন্তু ওখানে ইউজ করতে পারতেছি। তাতে কি হচ্ছে, আমাদের ডোমেস্টিক ওয়েস্টটা আমাদের প্রসেসও হচ্ছে, এবং আমাদের সেটা আমরা কিন্তু সার হিসেবে আমাদের দেখা যাচ্ছে যে বাইরের যে মানে কমার্শিয়াল যে ফার্টিলাইজারটা আছে সেটাকে যদি অ্যাভয়েড করে কিন্তু আমরা আমাদের নিজেদের প্রসেসে যে সারটা আছে সেটা কিন্তু আমাদের ফ্যাক্টরির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা গাছ লাগাচ্ছি, এ করতেছি তা করতেছি, অন্যান্য গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে কিন্তু দুই ধাপে আমরা কিন্তু আমাদের ডোমেস্টিক যে ওয়েস্ট আছে তারও প্রসেস করতে পারতেছি। দিন শেষে কিন্তু আমাদের যে কমার্শিয়াল যে ফার্টিলাইজার অর্থাৎ কেমিক্যাল যে ফার্টিলাইজার আছে এটাও কিন্তু আমরা এর ব্যবহার কিন্তু মানে বাইরে আসতে পারতেছি, তাহলে আমাদের কেমিক্যাল ইউজটাও কম হচ্ছে। সুতরাং দুই ধাপে কিন্তু আমরা পরিবেশের জন্য কাজ করতে পারি। এটা হচ্ছে কম্পোস্টিং এর আহ, আমার মনে হয় সব থেকে বেশি ইফেক্টিভ ওয়ে। দেন হচ্ছে কি আপনার আমরা দেন হ্যাজার্ডাস যে ওয়েস্ট গুলো আছে তার জন্য বিভিন্ন ধরনের মেথড আছে, টেকনোলজি আছে। এই টেকনোলজি গুলো কিন্তু একটু কস্টফুল, হ্যাঁ আমাদের কস্টলি হয়ে যায়, যে কারণের জন্য বিভিন্ন ওয়েতে বা আমাদের অনেকগুলো যারা বড় বড় যদি আশেপাশে ফ্যাক্টরি থাকে তারা যদি সবাই মিলে একটা কোঅপারেশনের মাধ্যমে সেগুলো যদি ইনস্টল করার চিন্তা ভাবনা করে, যে সাপোজ একটা বিভিন্ন ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ফাংশন আছে বা বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে সব থেকে ইফেক্টিভ যে ওয়েটা আছে কতগুলো গ্রুপ অফ ফ্যাক্টরি যদি মিলে একটা যদি ইনস্টল করে, তাহলে দেখা যাচ্ছে যে এদের সমস্ত ওয়েস্ট গুলো সেখানে কিন্তু আমাদের প্রসেস করার সুযোগ হতে পারে। এরকম ধরনের প্রপোজাল বা এই ধরনের কোনো কিছু আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে আমরা করতে পারি। সেরকম দেখা যাচ্ছে যে আমাদের ফিজিক্যাল মেথডের মধ্যে ডাইং থাকতে পারে, স্ক্রিনিং থাকতে পারে, হ্যাঁ গ্রাইন্ডিং থাকতে পারে, ইভাপোরেশন থাকতে পারে, সেডিমেন্টেশন থাকতে পারে, হ্যাঁ এগুলো সবগুলো কি ফিজিক্যাল। ফিজিক্যাল বলতে বলা হচ্ছে যে সেখানে কেমিক্যাল ইউজ করব না বা আদার্স কোনো প্রসেস ইউজ হবে না, শুধু সেখানে কি হবে, ভাঙাচোরা হবে।
ভাঙাচুরা হবে বলতে মনে করেন যে সাপোজ বড় একটা ড্রাম আছে, আপনি ওটাকে প্রেসার দিলেন, প্রেসার দিয়ে ওটা ছোট করে ফেললেন, বা ওটাকে গ্রিড করে ফেললেন, ওটা ছোট চূর্ণ বিচূর্ণ করে একটা বস্তা ফেললেন, তার মানে কমে গেল জিনিসটা। সেটা হচ্ছে কি ফিজিক্যাল ওয়ে, ফিজিক্যাল মেথড। সেটাকে আপনি ফিজিক্যালি আপনি কতটুকু প্রসেস করতে পারতেছেন, সেটা হচ্ছে কি ফিজিক্যাল ওয়ে। পরে আছে কেমিক্যাল ওয়ে। কেমিক্যাল ওয়ে বলতে আপনি ওখানে আপনি বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করে ওটাকে কিভাবে রেপেলেনিশ করতে পারেন, বা ওটাকে কিভাবে অন্য ফাংশনে নিয়ে যাইতে পারেন, সেটা হচ্ছে কি আপনাদের কেমিক্যাল মেথডস। তার মধ্যে অক্সিডাইজিং হইতে পারে, রিডাকশন হইতে পারে, নিউট্রালাইজেশন হইতে পারে, হ্যাঁ, হাইড্রোলাইসিস প্রক্রিয়া হইতে পারে। এগুলো আমি টুকটাক যেগুলো আপনাদের দরকার, যেগুলো ইফেক্টিভ ওয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি জাস্ট বলে যাচ্ছি যে কোন কোন ওয়ে আমরা আমাদের আছে, কোন কোন ট্রিটমেন্ট প্রসেস আমাদের আছে। কিন্তু তার মধ্যে এর মধ্যে সবগুলো যে ইফেক্টিভ হবে সেরকম কিন্তু না। এর মধ্যে কি সব আমি যেগুলো বলতেছি এর মধ্যে যেটা ইউজ করবেন সেটা কিন্তু আপনার জন্য ইফেক্টিভ হবে না, বা আপনার কস্ট ইফেক্টিভ হবে না। তো আপনার যেগুলো কস্ট ইফেক্টিভ হবে সেগুলো সেগুলো নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব, সেগুলো নিয়ে বেসিক্যালি পরে। এরপরে হচ্ছে বায়োলজিক্যাল মেথড। বায়োলজিক্যাল মেথডের মধ্যে আপনার অলরেডি বলছি আমি, কম্পোস্টিং, হ্যাঁ, অ্যারোবিক অ্যানারোবিক ডিকম্পোজিশন। অ্যারোবিক অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো দিয়ে আপনারা ডিকম্পোজ করতে পারেন। দেন অ্যাক্টিভেট সিলাস যেগুলো আছে সেগুলোকে আপনার যে বায়োলজিক্যাল যে ইটিপি আছে সেখানে প্রসেস করতে পারেন। দেন হচ্ছে গিয়ে এনজাইম ট্রিটমেন্ট, এটা হচ্ছে নিউ টেকনোলজি। নিউ টেকনোলজি এনজাইম ট্রিটমেন্ট, এনজাইম দিয়ে আপনার যে হায়ার অনেক, দেখবেন যে হচ্ছে গিয়ে যে এগুলো আছে, হ্যাভি মেটাল গুলো আছে, এগুলো কিন্তু অ্যাকুমুলেট করানো যায় এই যে এনজাইম ট্রিটমেন্ট দিয়ে, এই এই প্রসেসের মাধ্যমে। বুঝছেন, যে হ্যাভি মেটাল গুলো আছে সেগুলোকে মডিফাই করে এটা প্রকৃতি থেকে, সাপোজ মনে করেন যে এটা গ্রাস ট্রিটমেন্ট, অনেক সময় অনেক গ্রাস আছে, সেগুলো কিন্তু ওদের খাবার হিসেবে কিন্তু মাটি থেকে শুধু হ্যাভি মেটাল কালেক্ট করে, অনেক গ্রাস আছে। তো ওইগুলো কি হবে, যখন আপনি লাগাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার যেখানে হেভি মেটাল আছে সেগুলোকে আপনার ওগুলো কি কালেক্ট করবে। পরবর্তীতে আপনি যদি ওই ঘাসটাকে প্রসেস করেন, তাহলে ওই ঘাসটার মাধ্যমে আপনি ওইখান মাটির যে ইয়েগুলো আছে, হেভি মেটাল গুলো আছে, সেগুলোকে কালেক্ট করে আপনি কিন্তু ওগুলো কিন্তু রিপ্লেনিশ করতে পারতেছেন, ওগুলো কিন্তু প্রসেস করতে পারতেছেন। তো এই ধরনের বিভিন্ন প্রসেস আছে, এগুলো হায়ার টেকনোলজি, হ্যাঁ। সেগুলো অথবা দেখা যাচ্ছে যে উম, আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের ক্ষেত্রে লাগবে না, কিন্তু তারপরে জানা থাকলো আপনাদের অ্যাজ এ এনভায়রনমেন্টাল স্টুডেন্ট হিসেবে। দেন থার্মাল মেথডস। এখন এই থার্মাল মেথডসটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ কি আমরা এক এই থার্মাল প্রসেস ইউজ করে একাধারে আমরা কাজও করতে পারবো। কাজ করতে পারবো বলতে আমরা আমাদের ওয়েস্টটাকে ম্যানেজও করতে পারবো, এবং ম্যানেজের মাধ্যমে আমরা ইফেক্টিভ কিছু জিনিসপত্র বা এলিমেন্টস পাবো, যেগুলো পরবর্তীতে আমরা এগুলোকে রিইউজ করা বা আবার আমাদের সাইকেলের মধ্যে ইউজ করার সুযোগ আমরা কিন্তু পাবো। এই কারণের জন্য আমি বলতেছি এই থার্মাল মেথডের মধ্যে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সব না, কিছু প্রক্রিয়া সেগুলো আমাদের জন্য ইফেক্টিভ হবে। এইগুলো নিয়ে এবার আমি বিস্তারিত একটু আলোচনা করি। এই হ্যাজার্ডাস ওয়েস্ট ট্রিটমেন্ট মেথড, প্রথমে এই যে আপনি এখান থেকে দেখেন ফার্স্টে এই যে প্রিভেন্ট, আপনাকে ফার্স্ট প্রতিরোধ করতে হবে যে আমাদের ওয়েস্ট যত কম করে পারা যায়। দেন আপনার রিডিউস, তারপরে আপনার নজর দিতে হবে আমরা এটাকে যেন কমাইতে পারি। প্রথমে প্রতিরোধ করতে হবে, দেন আপনার এখানে রিডিউস করতে হবে, কমাইতে হবে, তারপরে রিইউজের দিকে নজর দিতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন একটাই, যে হচ্ছে গিয়া রিইউজ, এতক্ষণ আমি কোনো কোশ্চেন করি নাই, তবে একটু কোশ্চেন করি, রিইউজ এবং রিসাইকেলের মধ্যে পার্থক্য কি এবার বলেন তো, এনিওয়ান? রিউজটা হচ্ছে ধরেন আমি একটা বোতলে পানি খেলাম, ধরেন আমি একটা 7 আপের বোতলে আমি 7 আপ খাইলাম, সেই বোতল হুম, দিয়ে আমি আবার হচ্ছে পানি খাচ্ছি, ওকে ওকে সেটা ওকে। হচ্ছে রিউজ। আর রিসাইকেল, তাহলে রিসাইকেল কি? রিসাইকেলটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করছি, ওই প্রোডাক্টটা আমি আবার বাইঙ্গেছে যেভাবে হোক পরবর্তীতে আবার একটা নতুন প্রোডাক্টের ম্যাটেরিয়াল বানাবো, ওটাতে আমি একটা প্রোডাক্ট বানাবো, ওটা হচ্ছে রিসাইকেল। আচ্ছা, এখানে মধ্যে একটু আপনার একটা ধারণাটা আরো আমি ক্লিয়ার করি। আপনি একদিকে এটা ঠিক আছে, আপনি রিইউজটা কি? রিইউজটা হচ্ছে গিয়ে আপনাকে রিসাইকেল বুঝায়। রিসাইকেল বলতে আপনি মনে করেন যে একই প্রসেস, একটাই প্রসেস। সাপোজ মনে করেন যে আপনি একটা বোতল ভেঙে বোতল বানাবেন, ওই আপনি ওই বোতলটা ভাঙছেন এবং ওই প্রসেসের মধ্যে ওই বোতলটা বানাবেন, তখন হবে রিসাইকেল, মানে একই প্রসেসের মধ্যে জিনিসটা স- সংযুক্ত থাকবে, তখন হবে রিসাইকেল। আর রিইউজটা হবে আপনি একটা জিনিস ভাঙছেন কিন্তু ওইটা আপনি ওই প্রসেস ছাড়া অন্য প্রসেসে ইউজ করতে পারবেন। ওই প্রসেসে যে আপনি ইউজ করতে হবে তা না, ওই প্রসেসের মধ্যে যদি ইউজ করতে হয় তখন ছোট হবে রিসাইকেল, মানে একটা চক্রের মধ্যে ওটা অন্তর্ভুক্ত থাকবে।
একটা জিনিস থেকে ওই সেম জিনিস আপনি বানাবেন, তখন হচ্ছে ওটা রিসাইকেল। জি। আর ওই একটা পণ্য যখন আপনি অন্য আরেকটা পণ্য, একটা পণ্য থেকে আরেকটা পণ্য ইউজ করতে পারবেন বা বানাইতে পারবেন, অন্য কাজে ইউজ করবেন, তখন হয়ে যাবে ওইটা রিইউজ। আপনি ইউজ করতেছেন কিন্তু অন্য পারপাজেও হইতে পারে। আই থিঙ্ক আপনারা এখন ক্লিয়ার এই দুইটা জিনিসের মধ্যে? ক্লিয়ার? জি। জি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন বলেন আপনারা, আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে না, আপনারা কতটুকু বুঝতে পারছেন এটুকু আমার সাথে শেয়ার করেন তো, জি, এতক্ষণ বুঝতে পর্যন্ত যে পারছি। আমি কি বুঝাইলাম আপনাদের। আপনারা কতজন বুঝছেন বা আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমার নাই। রিসাইকেলটা নিয়ে একটু বলতেন, রিসাইকেল। রিসাইকেল মানে আপনার হচ্ছে কি, আপনি সাপোজ মনে করেন যে একটা চক্রের মধ্যে থাকবে, মনে করেন যে আপনি একটা ওয়েস্ট ড্রাম, আপনার ওয়েস্ট ড্রামের মধ্যে ওয়েস্ট ভরে আপনি, ওয়েস্ট বল সাপোজ কেমিক্যাল ড্রাম, কেমিক্যাল ড্রামের মধ্যে একটি নির্দিষ্ট কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল আপনি হয়তো বা নিয়ে আসছেন আপনার ফ্যাক্টরিতে। ওই কেমিক্যালটা আপনি ব্যবহার করার পরে ওই ড্রামগুলো আবার আপনি সেই পার্সনের কাছে পাঠিয়ে দিচ্ছেন, পরবর্তীতে ওই ড্রামগুলো আবার ভরে আবার আপনার সেই কেমিক্যালটা আপনার ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। এই যে প্রক্রিয়াটা আপনি এই যে এটা ড্রামটা ইউজ করলেন, একই প্রক্রিয়ার মধ্যে আপনি সেই কেমিক্যালটা আনার জন্যই কিন্তু এই জি। প্রক্রিয়ার মধ্যে ইউজ করতেছেন, তখন ওটা হচ্ছে রিসাইকেল। জি। মানে একটা নির্দিষ্ট জি। প্রক্রিয়ার মধ্যে আপনার জিনিসগুলো ঘোরাঘুরি করতেছে, মানে চেঞ্জ হচ্ছে। জি। আর রিডিউস হচ্ছে আপনি এই ড্রামগুলো, আপনি সাপোজ মনে করেন যে ড্রামটা এই এই যে কেমিক্যাল ড্রামটাই, এই ড্রামটা আছে না, মনে করেন যে আপনি সাপোজ মনে করেন যে এই ইয়েতে এই যে আনতে, আপনি যদি ড্রামে ওই কেমিক্যাল আনতে না পাঠায়, যদি এই ড্রামটা আপনি অন্য পারপাসে ইউজ করতেন, আপনি হয়তো ওকে এটা আপনি বাড়ির গাছ লাগাচ্ছেন, তখন হয়ে যাবে রি জি। ইউজ হয়ে যাবে তখন, কারণ ওই প্রসেস ছাড়া আপনি অন্য কোথাও ওইটারে ইউজ করতেছেন। আমার কথা কি বুঝছেন? জি, এবার না এখনো বুঝতে ক্লিয়ার হয় পারছি। নাই? ক্লিয়ার না হলে আচ্ছা, আবার এবার বুঝাবো ক্লিয়ার, বলেন। এবার clear। না না, এবার ক্লিয়ার। ওকে ওকে, আপনার রিসাইকেল হয়তো হবে আমার একটা এখানে মাঝে নির্দিষ্ট মধ্যে নেট প্রক্রিয়া, সমস্যা একটাই হচ্ছে, প্রক্রিয়া এই থাকবে, জন্য। তার মধ্যে থাকতে হবে। কিন্তু রিইউজ হবে, আপনি ওই জিনিসটা অন্য অন্য বিভিন্ন প্রসেসে আপনি ইউজ করতে পারবেন। জি, বুঝতে পারছি এবার। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে কি আপনার রিসাইকেলের পরে হবে রিকভার। আপনার, আপনি অনেক কিছু দেখা যাচ্ছে যে ওইটাকে রিকভার করতে পারেন। হ্যাঁ, রিকভার বলতে ওইটা মনে করেন যে পুনরুদ্ধার করতে হবে। হ্যাঁ, তখন আর একটা ফাইনালি যেগুলো রিকভার করতে পারবেন না, এই প্রসেসগুলোর অন্তর্ভুক্ত করবে না, সেগুলো ফাইনালি যেহেতু মনে করেন যে পরিবেশে এসেই গেছে, ওইটাকে তখন কি করতে হবে, হয় পুড়াই ফেলতে হবে, তা না হলে ওরে ভালোভাবে প্যাকিং করে মাটি চাপা দিতে হবে, তা না হলে ওরে প্যাকিং করে সমুদ্রের তলে ফেলতে হবে, না হলে সমুদ্রের তলে মাটি খুঁড়ি তার মধ্যে নিয়ে যাইতে হবে, যেগুলো আমরা সমুদ্রের তলায় কখন ডিসপোজাল করি, অত্যন্ত বিস্ফোরক যেগুলো থাকে, সাপোজ মনে করেন যে যে পণ্যগুলো মানে ইয়েতে হয় পারমাণবিক ইয়ে তৈরি করার জন্য যেসব ওয়েস্ট গুলো থাকে, তখন কিন্তু ওগুলোকে আমরা প্যাক করি। আপনাদের বাড়ি কারোর, আপনাদের ভেতরে তো কারো বাড়ি বোধহয় এর দিকে পাবনার দিকে নাই, ওই রূপপুরের নাম শুনছেন না? এখানকার যে ওয়েস্ট গুলো হবে এগুলো কিন্তু সবই কিন্তু কি মানে ইয়েকে হ্যাভি হ্যাভি ওয়েস্ট বা পারমাণবিক শক্তির পারমাণবিক চুল্লির যে ওয়েস্ট গুলো আছে সেইগুলো, সেই এগুলো কিন্তু, এগুলো কিন্তু আপনি অনায়াসে কিন্তু প্রকৃতি সাপেক্ষে বা মাটির তলায় কিন্তু চাপা দিতে পারবেন না। কারণ কি এগুলো এক্সপোজ হইলে বিশাল বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। তখন কি করা হয়, এগুলো বাইন্ড করা হয়, এগুলো সিলগালা করা হয়, তারপরে সমুদ্রের তলায় এগুলোকে ভালোভাবে ডিসপোজাল করা হয়, যে যদি বিস্ফোরণ হয় তাহলে যেন সমুদ্রের তলায় হয়, সেটা যেন আমাদের মানব যে এগুলো সিভিলাইজেশন আছে, কমিউনিটি আছে, সেখানে যেন আমাদের ক্ষতি যেন না করতে পারে, যা হয় হোক, সমুদ্রের মধ্যে হোক। এই যে প্রক্রিয়াগুলো আছে এটা হচ্ছে কি ডিসপোজাল। ফাইনালি যে প্রক্রিয়াটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিসপোজাল। এখন এই যে রিডিউস প্রসেস তো অলরেডি বললাম আমি, যে কমাইতে হবে। আমরা হয়তো বা মনে করেন যে বাজারে, আমরা বাজারে গেলেই কি বলি, আমরা বাজারে গেলে কেউ, আমাদের গ্রামে হয়তো বা বাবা মা দেখেন যে, আমার বাবারা আমি দেখছি যে হচ্ছে কি একটা হাতে করে একটা লাইলনের ব্যাগ বাজার করার সময় বাজারে করে নিয়ে যাইতো। আপনারা হয়তো বা অনেকেই বাড়ি গেলেও হয়তো নিয়ে যাইতে পারেন যে ব্যাগ সাথে করে নিয়ে যান, নিয়ে যান না? আমি ভাই। হ্যাঁ, কিন্তু আমরা এত মডার্ন হয়ে গেছি, আমরা কিন্তু খালি হাতে যাই, পকেটে হাত ভরা। আসার সময় কি করি, অনেকগুলো পলিথিনে আমরা কিন্তু খাবার দাবার সব বা বাজারটা ভইরা কিন্তু আমরা বাড়ি নিয়ে আসি। এসে কি করি, ওই পলিথিনটা খুলে বা আমাদের বাস্কেটে ফেলি, পরবর্তীতে এগুলো আমাদের প্রকৃতি আসে, সে ওয়েস্ট হিসাবে চলে যায়।
কিন্তু আমাদের এইখানে কিন্তু একটা সুযোগ আছে যে আমরা রিডিউস করার। আপনি বাজারে যদি ব্যাগ প্রত্যেকদিন একটাই ব্যাগ ইউজ করেন, নেওয়া আসা নিয়ে যাওয়া, তখন কিন্তু আপনি এত পলিথিন কিন্তু আপনার ওয়েস্ট হিসেবে আমাদের প্রকৃতিতে আসবে না। ঠিক না? ক্লিয়ার? জি জি জি। ওকে। দেন হচ্ছে কি আমাদের রিইউজের কথা অলরেডি বললাম, যে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রিইউজ করতে পারি, সেগুলো তো অলরেডি বলছি। দেন হচ্ছে কি প্ল্যান টু রিইউজ। আমাদের বিভিন্ন ধরনের প্ল্যান থাকতে পারে। আমাদের প্ল্যানটা হইতে পারে, মনে করেন যে একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকতে পারে যে আমাদের এই পণ্যটা আসছে, এই পণ্যটা আমরা দেন কিভাবে প্রক্রিয়া করে বা প্রসেস করে আমরা অন্য আরেকটা পারপাজে ইউজ করব। আমাদের কেমিক্যাল ড্রাম আসছে, সেগুলো বিক্রি করতে পারতেছি না, ওইগুলো কি করব আমরা হয়তোবা ওইগুলো ফ্যাক্টরির জন্য কি করব, এ করে আমরা কিন্তু ছাদ বাগান যখন করব, তখন কিন্তু আমরা ওখানে মাটি ভরা কিন্তু আমরা ট্রি প্লান্টেশনের কাজে ইউজ করতে পারতেছি। তারপরে এমন হইতে পারে আমরা হয়তো বা টিনের পাত্র আছে বা প্লাস্টিকের পাত্র আছে, সেগুলো কিন্তু আমরা সেকেন্ডারি কন্টেনার হিসেবে আমরা যেরকম ইউজ করি সেগুলো কিন্তু করতে পারি। এরকম ধরনের যে প্ল্যানিং গুলো আছে সেগুলো আমরা যখন ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু আমরা প্রকৃতি থেকে ওয়েস্টটা রিপ্লেনিশ করতে পারবো। দেন রিসাইকেলের কথা তো বললামই, যে একটা নির্দিষ্ট চক্রের মধ্যে জিনিসটা থাকবে, এর বাইরে যাবে না, সেটা হচ্ছে রিসাইকেল। দেন একটা টেকনোলজি দেখাই। এই টেকনোলজির সাথে আপনারা পরিচিত কিনা আমি জানি না, এটা একটা মানে মডার্ন টেকনোলজি। আপনি যে ওয়েস্টটা আমাদের যে ঝুট ঠুট গুলো তৈরি হয়, বা আমাদের যে এই যে পরিত্যক্ত যে কাপড়টা আপনি ফেলে দিচ্ছেন, সেগুলো ফেলে দিলে এগুলো কিভাবে প্রসেস করা যায়, হ্যাঁ রিসাইকেলিং করা যায় বা রিইউজ করা যায়, সেটার একটা প্রক্রিয়া। আপনি এটা এই এই যে পাত্র এটা আছে, কোলারটা বা জামাটা বা তোয়ালেটা, সেটাকে আপনি কি করলেন, ফেললেন। ওটা প্রসেস করে আপনি প্রথমে গ্রিন্ডিং করবেন। মানে তার আগে আপনি ডাইলিউট অ্যাসিড প্রসেস আছে, ডাইলিউট অ্যাসিড প্রসেসে কি হয়, জিনিসটা কি হয়, বন্ড গুলো মানে এ করে ফেলে, মানে দুর্বল করে ফেলে। তখন আপনি যখন গ্রিন্ডিং করবেন, গ্রিন্ডিং বলতে ওটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা, ওখানে যখন চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবেন, তখন দেখা যাচ্ছে যে সহজে ওটা গ্রিন্ডিং হয়। পরবর্তীতে ওটা ছোট ছোট কণায় পরিণত হয় গ্রিন্ডিং করলে। পরবর্তীতে ওটা সিভিং করবেন, মানে আপনি ছাঁকনিতে ধরে বিভিন্ন মিলিমিটারে আপনি ওটাকে কটন বা ফাইবারে পরিণত করবেন। ফাইবারে পরিণত করার পরে এটাকে আবার সুতা সুতা বানাবেন। সুতা বানায় পরবর্তীতে আবার এটা রিসাইকেলিং প্রসেসে আপনার যে আপনার কাপড়ে বা ফ্যাক্টরিগুলোতে আপনার জামা কাপড় তৈরির জন্য উইভিং এ বা যেটাই বলেন না কেন প্রসেসে যাবে। এটা হচ্ছে মডার্ন টেকনোলজি। এটাকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের পরিবেশ থেকে টেক্সটাইল যে পণ্যগুলো আছে তার ওয়েস্টগুলো আমাদের কমাইতে পারবো। দেন এখানে 3R প্রসেস আছে: রিডিউস, রিইউজ আর রিসাইকেল। ঠিক আছে? এটা আর আর একটা আছে তো, রিকভারি। ঠিক আছে, 3R বললে তিনটা, আর যদি 4R বলে তাহলে রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিকভারি। ওকে। এই যে রিকভারি প্রসেস হচ্ছে কি, আপনার ওয়েস্টটা থাকবে, সেই ওয়েস্টটা আপনার মনে করেন যে হিট দেবো, হিট দেওয়ার পরে মনে করেন যে আসলে এটা লং টার্ম প্রসেসের কথা বলা হয়েছে। এটা আপনার ইনসিনারেশন যদি বলেন তাহলে রিকভারি প্রসেসটা বলতে পারবেন, বুঝতে পারবেন। আমি আমি ওইটা বোঝাবো, ইনসিনারেশনটা আপনাদের বোঝাবো। দেন ফাইনালি আপনারা কিভাবে ডিসপোজ করবেন এটা করতে পারেন। দেন হ্যাজার্ডাস ওয়েস্ট আপনার ল্যান্ড ফিলিং যেটা আছে ওইটা করতে পারেন। ডিপ ওয়েল ইনজেকশন, ওই যে আমি যেটা বললাম যে সমুদ্রের তলায় ডিপ ওয়েল ইনজেকশন যদি করেন তাহলে ওইটা। তারপর সারফেস ওশান ডাম্পিং, এইসব প্রসেস আপনি ইউজ করতে পারেন। এখন ইনসিনারেশনটা একটু বুঝাই। ইনসিনারেশন বলতে আমি কি মানে জানুয়ারিতে নেরোলাক্স পেইন্টে গেছিলাম হবিগঞ্জে। ওখানে আইএসও অডিটের জন্য আমি গেছিলাম। তো ওখানে উম, আপনার হচ্ছে কি ওদের ওয়েস্ট গুলো দেখছি, ওদের ওয়েস্টের সাথে ওই যে ওইখানে স্কোয়ার আছে, হবিগঞ্জ স্কোয়ারের একটা ফ্যাক্টরি আছে। ওরা একটা এই যে ইনসিনারেশন, যেহেতু ইনসিনারেশন প্রসেসটা ব্যয়বহুল অনেক, আগেই বলছি, তো ওইটা ইনস্টলেশন করতেছে এবং পাশে যতগুলো ফ্যাক্টরি আছে ওদের সাথে কি করতেছে, কমিউনিকেশন করতেছে যে ওদের ওয়েস্ট গুলো ওখানে আনবে। কারণ কি, যেহেতু ইনস্টলেশন করতে অনেক খরচের ব্যাপার, সুতরাং ওখানে কি করবে ওরা, আশেপাশে যত ফ্যাক্টরি আছে ওই সমস্ত বর্জ্যগুলো ওরা কালেক্ট করবে। তখন কি হবে, ওরা তো বর্জ্য কিন্তু আমাদের প্রসেস করার নিয়ম কি, যে ফ্যাক্টরি থেকে নেওয়া হচ্ছে কিন্তু ওরা কিন্তু ওই খরচটা, প্রসেস করার খরচটাও কিন্তু ফ্যাক্টরি দিতে হয়, হ্যাঁ ডকুমেন্টেশন এ অনুযায়ী বা কন্ট্রাক্ট অনুযায়ী পৌঁছায় দিতে হয়, এবং তার জন্য আবার প্রসেস করার জন্য এর জন্য টাকাও দেয়া লাগে। তো ওরা কি করতেছে, আশেপাশে যত ফ্যাক্টরি আছে সেখান থেকে ওয়েস্টটা কালেক্ট করতেছে। দেন হচ্ছে ওই কালেক্টেড যে ওয়েস্ট গুলো আছে সেগুলো ইনসিনারেশন করবে বলে ওটা ইনসিনারেশন একটা এটা ইমপ্লিমেন্ট করতেছে ওদের ফ্যাক্টরির মধ্যে। তো ইনসিনারেশন প্রক্রিয়াটা হচ্ছে কি, আপনার ফার্স্টে
700 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার এটাকে বার্ন হয়, ইনসাইড বার্ন। এর ভেতরের কোনো কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোঅক্সাইড এগুলো বাইরে আসবে না। ঠিক আছে। দেন হচ্ছে গ্যাসিয়াস বাইফর্ম, এখানে যখন বার্ন হবে তখন এখান থেকে যে প্রোডাক্ট গুলো আছে, ওয়েস্ট গুলো আছে, তার বাই প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভ্যাপার, ওয়াটার তৈরি হবে। এই জাতীয় যে অ্যাশ গুলো আছে সেই অ্যাশ গুলো তৈরি হবে, এগুলো তৈরি হবে। দেন হচ্ছে আপনার এই যেগুলো আছে এই প্রসেসের মধ্যে ভালোভাবে খেয়াল করেন যে আমরা ওয়েস্টটা কিন্তু দিচ্ছি, দেওয়ার পরে এখানে এই যে তাপমাত্রাটা থেকে 80% রিডাকশন হচ্ছে। 80% রিডাকশন হয়ে এই যে বটম অ্যাশ, অ্যাশ তৈরি হচ্ছে। এখন অ্যাশ যখন তৈরি হচ্ছে, এই যে 1000 কেজি আমি ওয়েস্ট দিলাম, 1000 কেজি ওয়েস্ট দেওয়ার পরে সেখান থেকে আমাদের প্রসেস হয়ে বটম অ্যাশ যেটা আছে সেটা 120 থেকে 200 গ্রাম তৈরি হবে। দেন তারপরে যে প্রসেসটা আছে, হিট রিকভারি যে সিস্টেমটা আছে, সেখান থেকে আমরা ফুয়েল বা গ্যাস দেব। দেওয়ার পরে আমাদের যে বাই প্রোডাক্ট হিসাবে আমাদের যে আদার যে মানে যে অ্যাশগুলো থাকবে সেই অ্যাশগুলো কিন্তু আমাদের ফাইনালি বয়লার অ্যাশ তৈরি করবে। দেন হচ্ছে কি আপনার আবার যদি আপনি এখানে তাপ দেন তাহলে আপনাদের ফ্লাই অ্যাশ তৈরি করবে। ফ্লাই অ্যাশ তৈরি করার পরে তো আপনি যদি প্রসেস করেন দেন হচ্ছে গিয়ে আপনার রিডিউস যে এটা আছে, যেটা একদম ফাইনাল যে অ্যাশটা তৈরি হবে, সেই অ্যাশটা তৈরি হবে। পরবর্তীতে আপনি এইটাকে এইখান থেকে আপনি কয়েকটা জিনিস পাবেন। একটা হচ্ছে কি আপনি এখান থেকে মানে বায়োগ্যাসের যে এটা আছে, স্টিমটা আছে, সেটা পাবেন। সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের যে আপনি এগুলো পাবেন, ওই যে বায়োচার। বায়োচারের সাথে আপনার পরিচিত? বায়োচার কি? না স্যার। না, আমি না। বায়ো বায়োচার হচ্ছে গিয়ে আপনি, বায়োচার হচ্ছে গিয়ে কার্বন রিচ কম্পাউন্ড। কার্বন রিচ কম্পাউন্ড বলতে আপনি কার্বন, তো কি হয়, কার্বন যদি একদম ডিরেক্ট কার্বন যদি আপনি প্রকৃতির সংস্পর্শে নিয়ে আসেন তাহলে কার্বন কিন্তু অক্সিজেনের সাথে রিয়াকশন করবে। আর কার্বন যে না অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, সাথে সাথে তৈরি হবে কি বলেন? কার্বন যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করে তাহলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ওকে। তো কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড, হ্যাঁ, যে কোনো একটা তৈরি হতে পারে, কিন্তু বেসিক্যালি আমাদের যদি সম্পূর্ণ রিয়াকশন হয় তখন কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর অসম্পূর্ণ রিয়াকশন যখন হবে তখন কার্বন মনোঅক্সাইড তৈরি করবে। যখন কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, ইটস অন কাইন্ড অফ কি গ্রিন হাউস গ্যাস, তখন কিন্তু আমাদের টেম্পারেচার অ্যাবজর্ব করবে এবং আমাদের ডে বাই ডে আমাদের আর্থের যে টেম্পারেচার আছে সেটাকে মানে হাই রেঞ্জে নিয়ে যাবে। তো যে কারণের জন্য এই যে বায়োচারের কাজটা কি, বায়োচারটা হচ্ছে কি আপনার কার্বন রিচ কম্পাউন্ড, মানে কার্বনটাকে অ্যাকুমুলেট করে রাখে। কার্বনটা অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে না, তখন ওই কার্বনটাকে সলিড ফর্মে নিয়ে আসা হয়। সলিড ফর্মে নিয়ে এসে ওটাকে কার্বন রিচ কম্পাউন্ডে বা মাটির পরিবর্তে আপনি যদি এই বায়োচারটা ইউজ করেন তখন ওটাকে আরো বেশি, ওই যে বাইরে যখন বাইরের দেশে অনেক সময় দেখবেন যে ভিডিওতে দেখবেন যে কি হলো, নেটওয়ার্কের সমস্যা নাকি ভাই? ও, মনে হয় ওনার ওখানে মনে হয় কানেক্ট হয়ে গেছে। আরে, কথা তো বন্ধ হয়ে গেছে। ভাই, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার আসুক, আসার পরে ওনারে হোস্ট করে কি মানে আপনারা কি কি জানো কোহোস্ট ছিলেন তাই স্যার ইয়ে হয়ে আসছে। গেল। আহ, হ্যালো, ভাই এখানে আমার আমার একটা ফোন আসছে, তো ওই ফোনটাই কানেক্ট করা, ঠিক আছে তো, যে কারণের জন্য ওইটা আর কি হয়েছিল। আচ্ছা স্যার, যাই আমি হোক, আপনাকে হোস্ট করে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আমার হোস্ট করা লাগবে না, আপনার রেকর্ড তো চলে,
সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আপনারা কি এই পর্যন্ত সব ক্লিয়ার যে আপনারা বায়োচার কি ক্লিয়ার হয়েছেন এখন? জি স্যার। আচ্ছা ওকে। এখন আমার কথা হচ্ছে কি, আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা প্লিজ শেয়ার করেন আমার সাথে, দেখি দেই আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, জানার আছে কিনা কিছু, বলেন। আর আপনি স্যার যদি মোটামুটি ইনসিনারেশন প্রক্রিয়া ইউজ ক্লিয়ার করেন হয়ে গেছে তাহলে স্যার। আপনার ওভার, ওই যে আমি বললাম না রিকভার করবেন, আপনি কতগুলো জিনিস রিকভার করতেছেন বুঝেন। আপনি যখন পাইরোলাইসিস বা ইনসিনারেশন করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার টেম্পারেচারের ফলে আপনার ওইগুলো কিন্তু রিপ্লেনিশ হয়। রিপ্লেনিশ হওয়ার পরে আপনি বিশেষ করে পাইরোলাইসিসে তখন কি হয়, আপনার ওইখান থেকে পেট্রোল গ্যাস তৈরি হয়, পেট্রোলিয়াম গ্যাস তৈরি হয়, বায়োসার তৈরি হয়, এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আবার আপনি কিন্তু রিকভার করতেছেন। রিকভার মানে কি, আপনি প্রকৃতিতে আবার ফিরে আইনে এসে আপনি কিন্তু এটা কি ব্যবহার করতে পারতেছেন, পেট্রোলিয়ামের ওর কাজে যে পারপাজে ইউজ করেন সেগুলো করতেছেন। আপনি লাগানোর ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে আপনি বায়োসার তৈরি করতে পারেন, বায়োফুয়েল যেটা আছে সেটা তৈরি করতে পারেন, হ্যাঁ। তা এইগুলো আপনার মনে করেন যে এটা তখন দেখেন আপনি ওই ওয়েস্টটাকে ইউজ করে আপনি রিকভার করতেছেন। আপনি রিকভার করতেছেন কি কি জিনিস, আপনার যে যে প্রোডাক্টগুলো ইউজ করতেছেন সেই প্রোডাক্টগুলো আপনি রিকভার করতেছেন। পলিশ। সুতরাং এটা হচ্ছে পাইরোলাইসিস প্রক্রিয়া, বা ইনসিনারেশনে কম হয়, বাট পাইরোলাইসিস প্রক্রিয়ায় আপনার হচ্ছে গিয়ে ওইটা বায়োফুয়েল বা বায়োচার যখন তৈরি করবেন আপনি, তখন দেখা যাচ্ছে যে ওটা কি হয়, আপনার হচ্ছে কি একদম পুরো রিচ কম্পাউন্ড, কার্বন রিচ কম্পাউন্ড হিসেবে আপনি পরবর্তীতে কার্বনটাকে অ্যাবজর্ব করে রাখে, সলিড ফর্মে নিয়ে আসে। সলিড ফর্মে যখন নিয়ে আসবে তখন আপনি ওটাকে আদার্স বিভিন্ন পারপাজে আপনি ইউজ করতে পারবেন। হুম। এই কারণের জন্য এটাকে বলা হচ্ছে যে আপনার গুড ইকো ফ্রেন্ডলি যে প্রসেস, বাট হাই ইফিসিয়েন্সি। হ্যাঁ। ইউ কান্ট ইউজ ইট ফর অ্যালোন, ঠিক আছে। সুতরাং আপনার এটাকে খুব হাইলি, যেহেতু ইনভেস্টমেন্ট প্রজেক্ট, সো ইউ শুড মেক শিওর এ কমিউনিটি অ্যান্ড মেক শিওর এ গুড প্রসেস ফর দিস প্রসেস। তা না হলে নাম্বার, ওকে, আপনার নাম্বার, নাম্বার হচ্ছে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কারোর কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা ফোন দিয়েন। আহ, ইনশাল্লাহ কোঅপারেশন করতে পারবো। ওকে জিরন, ওকে, আপনার নাম্বার দিয়ে দিছি আমি হোয়াটসঅ্যাপ মেসেজ, এতে মেসেজে, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেন। দেন এখন আপনারা হিক করতেছেন কে কে? হিক করার জন্য বিভিন্ন ধরনের কোচিং এর আন্ডারে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রসেস, ওয়েস্ট প্রসেস ম্যানেজমেন্ট, টার্গেট গোল এগুলো থাকবে কিন্তু, হ্যাঁ। সুতরাং সেগুলো আপনার এই যদি এ থাকে, আপনার নলেজটা থাকে, তাহলে আপনি এখান থেকে সাহায্য সহযোগিতা পাবেন। দেন হচ্ছে কি আপনার কেমিক্যাল ইনভেন্টরি যেটা আছে, কেমিক্যাল ইনভেন্টরি আন্ডারে তো জানেনই, আহ, আপনার বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট বা কেমিক্যালের নাম থাকবে, দেন ওখান থেকে ওর ক্যাশ নাম্বার থাকবে, লট নাম্বার থাকবে, দেন হচ্ছে গিয়ে ওর বিভিন্ন ধরনের যে ফেজেস বা হ্যাজার্ডাস অবস্থা থাকে সেগুলো থাকতে পারে। হুম। দেন ওর কি কি হ্যাজার্ড হয়, হ্যাজার্ডের মধ্যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আলাদা আছে, আপনার হেলথ হ্যাজার্ড আলাদা আছে, এরকম হ্যাজার্ড ওয়াইজ পার্থক্য থাকবে। দেন হচ্ছে গিয়ে আপনার কতগুলো আপনি ইন করছেন, কতগুলো আপনার স্টকে আছে, কতগুলো আপনার মনে করেন যে আপনার হচ্ছে কি ইউজের পরে আপনি কোন জায়গায় ইউজ করতেছেন, হ্যাঁ। এই জাতীয় যে ডকুমেন্টেশন পার্টগুলো আছে, সেগুলো কিন্তু সবই আপনার কেমিক্যাল ইনভেন্টরিতে উল্লেখ থাকবে। আমার এর সাথে আমার আজকে টপিক্সের আপনি আপনি দিন শেষে কি খুঁজবেন, কি আজকে ক্লাসটা করে আমি কি কাজে লাগাবো এই ক্লাস, যে কারণের জন্য আমি কিন্তু এই কথাগুলো বলতেছি যে আপনার আজকের যে ক্লাসটা আছে সেগুলো কোন কোন কাজে লাগাবেন। সেটা হচ্ছে কি আপনার এক কেমিক্যাল ইনভেন্টরিতে, দেন আপনার হিগ পোর্টাল আছে, হিগ পোর্টালে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু কোশ্চেন আছে। আপনারা হিগ প্র্যাকটিস করেন আমি জানি না, তবে এর কিন্তু বেশ অনেকটা আছে, আপনার টার্গেট গোল সেট আপ আছে, বিভিন্ন ধরনের এগুলো আছে। এই ক্ষেত্রে আপনার আলাদা আলাদা হয়েছে, আপনার বিভিন্ন ধরনের যে অডিট গুলো আছে সেখানে আপনার হ্যাজার্ডাস নন হ্যাজার্ডাস ওয়েস্টের আলাদা আলাদা ভাবে ডকুমেন্ট সাবমিট করা লাগে, ঠিক আছে। সুতরাং সেই সব ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার এই লেকচারটা সহজ, মানে সহযোগিতার জন্য আসবে। দেন আপনার ফিউচার প্ল্যান, এই যে ফিউচার ওয়েস্ট
ম্যানেজমেন্ট যে প্ল্যানটা আছে সেই ক্ষেত্রে যে আপনি কি কতটুকু রিডিউস করবেন, যে আপনার ফার্স্ট হচ্ছে গিয়ে অবজেক্টিভ, হ্যাঁ, আপনি রিডিউস হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার। দেন আপনি টাইম নিতে পারেন কত থেকে কত, আপনি 23 থেকে জানুয়ারি 23 থেকে ডিসেম্বর 25 পর্যন্ত সময় নিতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ধরা হয় যে আপনি 4 বছর 3 বছরের ঊর্ধ্বে ধরেন, 3 বছরের ঊর্ধ্বে সবসময় ধরাটা বেটার। আপনার হাতে 3 বছরের ঊর্ধ্বে আপনি যত টাইম নিতে পারেন, কিন্তু বাট আপনার টার্গেট গোল প্ল্যান সবসময় 3 থেকে 4 বছরের ঊর্ধ্বে হওয়া উচিত। 5 বছর হলে বেটার হয়। আই থিঙ্ক আপনারা এই বিষয়টা বুঝছেন। ঠিক আছে, আপনারা যদি টার্গেট প্ল্যান করেন সেক্ষেত্রে মিনিমাম 3 বছর ঊর্ধ্বে আপনারা যত যাইতে পারেন, কিন্তু মিনিমাম 3 বছর, 3 থেকে 5 বছর আপনারা যাবেন, টার্গেট প্ল্যান ধরবেন সবসময়। দেন রেসপন্সিবিলিটি আপনার যদি ইসিআর হয়, ইসিআর, দেন প্রোগ্রাম, দেন হচ্ছে সেই ক্ষেত্রে আপনার আহ, যে এই স্যার অ্যাডমিন কমপ্লায়েন্স, এতে আপনার এখন এই ওয়েস্টটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি জিএইচজি কতটুকু রিডাকশন করতেছেন সেটা আপনার টোটাল যে ওয়েস্টটা আছে সেই ওয়েস্টটা থেকে আপনি করবেন যে আমি এই ওয়েস্ট এত কেজি বা এত টন ওয়েস্টটা আমি যদি আমি প্রসেস করি বা আমি যদি মানে কমাইতে পারি বা রিডিউস করতে পারি বা অন্যান্য প্রসেসে যদি ফাংশন করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি জিএইচজি রিডাকশন এখান থেকে কতটুকু করতে পারবো, এই ধরনের রিডাকশন প্ল্যান আপনাকে থাকতে হবে। ক্যালকুলেশন ওয়াইজ আপনার প্রপারলি থাকতে হবে। দেন হচ্ছে কি আপনার এখানে স্টোর, আপনার এমটি যে ড্রাম গুলো আছে সেগুলো আপনি কিভাবে কি প্রসেস করবেন সেগুলো তো অলওয়েজ টাইম আপনার সবসময় এই ট্রাম গুলো তো অ্যাডমিনের দায়িত্ব থাকে, তো স্যার, সেগুলো কিভাবে করবেন প্লিজ। ওই জিএইচজি এর যে পার্সেন্টেজটা যে বের করা হয়েছে এটা কিভাবে বের করবো, ক্যালকুলেশনটা তো তাই আপনি না? এইটা হচ্ছে কি আপনার বেসিক্যালি আপনার হ্যাজার্ডাস ওয়েস্ট বা ওয়েস্টের যে ইয়েগুলো আছে সেগুলো যদি আপনাদের জিএইচি ক্যালকুলেশন করেন, হ্যাঁ, তো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যেহেতু দেখেছি অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাকশন যে ডাটা আপনারা এইচ অ্যান্ড এম এর কেউ কাজ কাম করেন কিনা আমি জানি না, এইচ অ্যান্ড এম এর কাজ কাম কেউ কেউ করেন? এইচএনএম এর কাজ কাম যদি করেন ওদের ওইখানে পোর্টালে, যেরকম ওদের পোর্টালে আপনার ওই যে বিভিন্ন ধরনের প্রোডাকশন বা আদার যে এগুলো আছে সেগুলো ডাটা মাটা দিলে ওদের ওখানে দেখবেন একদম অলরেডি কতটুকু জিএইচজি এমিশন হচ্ছে বা রিডাকশন হচ্ছে সেটুকু আপনার ওখানে শো করে। ঠিক আছে, আপনারা অনলাইন বিভিন্ন টুলস পাবেন জিএইচজি রিডাকশন এর জন্য, হ্যাঁ, ওইটা আপনার ক্যালকুলেশনের জন্য অনলাইন বিভিন্ন ধরনের মানে এতে গুগলে বিভিন্ন ধরনের টুলস পাবেন, ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, আবার যারা বিশেষ করে যারা এই কাজ করে তারা প্রোডাকশন ওয়াইজ প্রোডাকশন কতটুকু প্রোডাকশনের জন্য কতটুকু হচ্ছে ওই এইচএনএম বায়ারের এতে ওই যে আপনার এগুলো কনজাম্পশন ডাটা, প্রোডাকশন প্রোডাকশন কতটুকু হয়েছে না হয়েছে কেজিতে বা পিসে, বেসিক্যালি ওরা কেজিতে বেশি করে, ওই কেজি বা পিসে দেওয়া হয়। তারপরে হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের কনজাম্পশন ডিজেল পেট্রোল বা সিএনজি যাই হোক, আপনি গ্যাস যেটা আছে কনজাম্পশন করছেন ওগুলো ডাটা টাটা দেওয়া লাগে, দিলে ওরা ইভালুয়েট করে ওদের পোর্টালে, মানে জিএইচজি কতটুকু ইমিশন হচ্ছে সেটা ওখানেই ওখান থেকে বের হয়ে যায়, ওখান থেকে বোঝা যায়। আচ্ছা দেন আপনার বিভিন্ন হিক হিক এফইএম এর জন্য আপনার বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, যে যে ইফ ইয়েস, আপনার এর জন্য যে মেথড যে ডিসপোজাল মেথড, এই যে ডিসপোজাল মেথড, দেন হচ্ছে গিয়ে বেসলাইন কোয়ান্টিটি যেটা আছে পার্সেন্টেজ ওয়াইজ, দেন বেসলাইন ইয়ার, আপনি বেসলাইন ইয়ার মনে করেন যে সাপোজ 22-এতে ধরছেন, সেই 22-এর থেকে আপনি বেসলাইন ফর্ম করবেন যে আমার এই এতে এতটুকু ওয়েস্ট তৈরি হচ্ছে। দেন আপনি পরবর্তীতে আপনি 5 বছরের জন্য বেসলাইন সেট আপ করছেন বা টার্গেট গোল সেট আপ করছেন, সেখান থেকে বেসলাইন যেহেতু 22 হয়, তাহলে সেখান থেকে আপনি প্রত্যেক বছর 1% বা 2% করে কমাবেন, কমায় কমায় আপনি সেই অনুযায়ী আপনি আপনার টার্গেট গোল প্ল্যান তৈরি করবেন। ঠিক আছে, এখন আপনারা বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কারণ আমি তো কোন কোশ্চেন আছে আপনারা যদি বলেন তাহলে আমি অ্যান্সার দিতে পারবো। আপনারা মানে যাদের কোনো কোশ্চেন থাকলে আমার কাছে কোশ্চেন করতে পারেন ফ্রেন্ডলি। স্যার, হিগের কথাটা যে বললেন যে হিগে এরকম কোশ্চেন থাকতে পারে, এরকমের বিষয়টা আমার একটু যদি বলতেন যে এই যে একটু আগে যে বললেন হিগের এভাবে কোশ্চেন থাকতে পারে, হিগে সেক্ষেত্রে যদি স্যার। হিগে চেঞ্জের যে কোশ্চেন গুলো আছে, আমি হুম। আমার তো আলাদা করে হয়তো বা কতগুলো আছে ওইটা এখানে আছে কিনা, এই এতে আছে কিনা, ওয়েট জাস্ট এ মোমেন্ট, কেমিক্যালস,
এইখানে থাকার কথা যে কোনো এক জায়গায়। ওকে, এই যে এইখানে খেয়াল করেন, এই যে ডিফারেন্স বিটুইন 3.4, মানে যা ফোরে ইমপ্লিমেন্টেশন, 3.4 থেকে ফোরে যদি ইমপ্লিমেন্টেশন যা হয়েছে, এইখানে দেখেন এই যে, এই যে রিফাইন্ড দ্য লিস্ট অফ নন হ্যাজার্ডাস ওয়েস্ট, হ্যাঁ, স্ট্রিমস ইন ইনসাইড অপশনস। আপনার এখান থেকে নন হ্যাজার্ডাস ওয়েস্ট যেগুলো আছে সেগুলো আপনার মানে একটা চার্ট করে আপনার দেওয়া লাগবে। দেন হচ্ছে কি মুভ টু অরিজিনাল সেকেন্ডারি কোশ্চেন, দা প্রাইমারি কোশ্চেন্স, এগুলো হচ্ছে কি আপনার আছে হ্যাজার্ডাস ওয়েস্ট, এই যে স্ট্রিমস ইন অ্যান্সার অপশন, হ্যাঁ, হ্যাজার্ডাস ওয়েস্ট আগে ছিল নন হ্যাজার্ডাস, এবার আছে হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস স্ট্রিমস। দেন হচ্ছে গিয়ে নিউ হ্যাজার্ডাস ওয়েস্ট, স্টোরেজ অ্যান্ড রিকোয়ারমেন্টস, নিউ কোনো হ্যাজার্ডাস ওয়েস্ট আছে কিনা তার আপনার স্টোরেজ প্রক্রিয়া এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী। তারপরে হচ্ছে গিয়ে নন হ্যাজার্ডাস ওয়েস্টের আলাদা যে ওয়েস্ট স্টোরেজ এরিয়া রিকোয়ারমেন্ট একটা কোশ্চেন আছে। দেন হচ্ছে গিয়ে আপডেটেড কোশ্চেন্স এর মধ্যে আসছে হচ্ছে আপনার এই যে রিলিজ অফ ওয়েস্ট ইনটু সয়েল ওয়াটার, হ্যাঁ, ডাজ ইউর ফ্যাসিলিটি প্রোভাইড ওয়াল ইন্সপেকশন। এগুলো ছোট তো এই জন্য আমারও তো দেখতে কষ্ট হচ্ছে, আপনারা কিভাবে দেখতেছেন আমি বুঝতে পারতেছি না, আপনাদের ওখান থেকে আরো ছোট তো হওয়ার কথা। এই যে ওয়েস্ট ডিসপোজাল অ্যাকশনস, এই দেখেন এই কোশ্চেনের আন্ডারে 12 নম্বর কোশ্চেনের আন্ডারে দেখেন আছে ওয়েস্ট ডিসপোজাল অ্যাকশনস ইনক্লুড ওপেন বার্নিং, ওপেন ডাম্পিং, হ্যাঁ, এই যে বার্নিং এই জাতীয় যে ওয়েস্ট গুলো আছে সেগুলোর আপনার প্ল্যান গুলো দেওয়া লাগবে সব, ঠিক আছে। তারপরে ডাজ ইউর ফ্যাসিলিটি প্রোভাইড অ্যাওয়ারনেস ট্রেনিং অন এই যে সেগ্রিগেশন ওয়েস্ট, ওয়েস্ট সেগ্রিগেশনের উপরে আপনি আপনার ওই এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা হ্যান্ডেলিং এর জন্য আপনি কোনো ট্রেনিং প্রোভাইড করেন কিনা। তারপরে ডিসপোজাল মেথড কি হবে আপনার, আপনার ওখানে ডিসপোজাল মেথড কি আছে। তারপরে হচ্ছে কি আপনার ইমপ্রুভমেন্ট বিহেভিয়ার, ঠিক আছে, এই জাতীয় প্রপার ইমপ্রুভমেন্ট বিহেভিয়ার যেগুলো আছে সেগুলো আপনি কোন কোন ওয়েতে আপনি কাজ করেন। তারপরে আপনার ওখানে ইফেক্টিভ যে প্র্যাকটিস আছে, চেক বক্সেস অনুযায়ী। তারপরে হচ্ছে কি এই যে আবার এই যে মোর প্রিফার্ড ওয়েস্ট ডিসপোজাল মেথড, আর একটা কোশ্চেন আছে দেখেন 23-এ, ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ অ্যান ইমপ্লিমেন্টেশন প্ল্যান, আপনার কোনো ইমপ্লিমেন্টেশন প্ল্যান আছে কিনা ডিসপোজাল মেথডের, সেগুলো আপনার দিতে হবে ডকুমেন্টেশন অনুযায়ী। ফাইনাল ডিসপোজাল মেথড ট্রিটমেন্ট, হ্যাঁ, নন হ্যাজার্ডাস ওয়েস্টের। তারপরে হচ্ছে গিয়ে এই কোশ্চেন নম্বর 23-এ দেখেন আছে প্রিপেয়ার ডিসপোজাল মেথড হ্যাজ ইওর ফ্যাসিলিটি ডিসপোজড অফ ওয়েস্ট থ্রো প্রিপেয়ার ডিসপোজাল মেথড, আপনি ডিসপোজাল মেথডে প্রপারলি প্রোভাইড করেন কিনা। দেন হচ্ছে গিয়ে ডু ইউ or are you willingly to work সার্কুলার ইকোনমিক সিস্টেম, এটা ওর মধ্যে পড়ে না, বাট বাকিগুলো হচ্ছে কি আপনার ওই ইয়ের করছেন ওয়েস্ট বা ডিসপোজাল সিস্টেম বা টার্গেট গোল সেট আপের প্ল্যান আপনাদের ওই, আমি এগুলো দিয়ে দেবো, আপনার হচ্ছে গিয়ে স্লাইড দিয়ে দেবো, সুতরাং সেখান থেকে আপনারা পাবেন। আর যদি পার্সোনালি যদি কোনো কিছু দরকার হয় আপনারা কানেকশনের জন্য আমার হোয়াটসঅ্যাপে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, নক দিয়ে নাম টাম বলেন, তাহলে হয়তো বা আমি আমার ফ্রি টাইমে আমি আপনাদের সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, আপনারা আছেন না ঘুমায় পড়ছেন জি অন স্যার, করে? আছি স্যার। জি জি আসছি। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনারা যে এত এখন যে আরো 3 জন টিকে আছেন, যাক আপনারা ভালো, গুড, আপনাদের ইয়ে আছে, যাক। কারণ তো সাতক্ষীরা টাকা অনেক খরচ দেখেছি। করে, টাকা খরচ করে যদি সেই ইয়ে করে যদি কিছু শিখতে না পারেন, আপনারা যদি দিন শেষে যারা ট্রেনার আছে তাদের কাছ থেকে শিখে যাইতে না পারেন, তাহলে তো সেটা ব্যর্থতা আপনাদের, বুঝছেন। আর এ তো পার্ক না, পার্ক হইলে যদি টাকা ফিরে টাকা এ করে যদি দোল নাই দোল খেয়া উম, মানে গার্লফ্রেন্ড যাদের নেই তারা যদি এইসব পার্কে একটু ওই কি লাল পরি সাদা পরি দেখে যাইতে পারতেন, তাও তো টাকা উসুল হইতো। কিন্তু আমরা তো কাঠখোট্টা মানুষ, যা আলোচনা করবো মনে করেন যে বরং বিরক্ত হবেন, সুতরাং তার মধ্যে যদি কিছু না নিয়ে যেতে পারেন টাকা খরচ করে, তাহলে তো আপনাদের ব্যর্থতা। স্যার পরিবেশ নিয়ে যা আলোচনা হয় সবগুলো ভালো লাগে স্যার। আচ্ছা আচ্ছা, গুড, খুবই ভালো। আসলে ওকে। পরিবেশ নিয়ে যেগুলাই আলোচনা হয় তার থেকে আমি মনে করি আর কি, আমি এখন পর্যন্ত আমার এই 6 বছর এক্সপিরিয়েন্স রানিং এর মধ্যে হুম। আমি
স্যার 80% মিথ্যা স্যার। মানে আর অনেক আরো দুইটা ফ্যাক্টরিতে আমি এমনি গিয়েছিলাম এক বড় ভাইয়ের হুম। মাধ্যমে ঘুরতে। সে জায়গায় তো স্যার মনে করেন 100 মিটার ইটিভি ইটিভি আছে, 100 মিটার কেউ পার আওয়ার। সে জায়গায় তো হুম। মনে করেন স্যার ওই চালায় দিনে মনে করেন দুই একবার চালায়, তারপরে মানে এমন ডিরেক্ট ট্রেনে ডিরেক্ট ডিরেক্ট এমন ভাবে ডিরেক্ট করছে। ডাইরেক্ট লাইনে ছেড়ে দেয়, হ্যাঁ? হম। এই বেশিরভাগই পৃথিবীতে এগুলো হচ্ছে। কারণ হচ্ছে স্যার যে পরিমাণ ওয়েস্ট ওইটাই আর কি, বাইরে ওইটা কিছু যাচ্ছে। করার নাই আসলে, ওইটা হয়। সাপোজ আমি এটা সত্যি কথা বলছেন। আমি মনে করি স্যার নারায়ণগঞ্জ, ঢাকার ভিতরে আমি হুম, বর্তমান ঢাকার নারায়ণগঞ্জে আছি। আশেপাশে। নারায়ণগঞ্জ স্যার 95% স্যার নষ্ট হয়ে গেছে। 95%। তা তো অবশ্যই, মাটি কিছু করার নাই। মাটিতে খোঁটা দিলেই মনে করেন হয় নেভি ব্লু, হলুদ, মানে স্তর একের পর এক, মানে হচ্ছে স্যার আমাদের যে 7 রঙের যে ধনু দেখছি না স্যার আকাশে, সেই হুম রকমের হুম স্যার। হুম। মাটি খুললে রংধনু পাওয়া যায়, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনাদের আপনাদের আশেপাশেও কি প্রচুর পরিমাণে মশা? আমাদের এদিকে তো প্রচুর মশা এই লাস্ট কয়দিন। স্যার, আমার এখানেও আছে স্যার। কাহিনী কি বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা কি আজকের মতো, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে কি আমরা আজকের মতো বিদায় নিতে পারি? জি স্যার। ওকে, গুড নাইট, শুভরাত্রি আপনাদের সবাইকে। আপনারা যারা লাস্ট পর্যন্ত টিকে আছেন তাদের জন্য আরো বেশি আহ, মানে উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। গো হেড ফর লং ডেইস। সুতরাং আপনারা ভালো কিছু করেন, ভালো দিকে যান। আর যদি এদিকে আসেন, আমি যদি এখন আসি ময়মনসিংহ ভালুকা, তো যাই হোক, যদি এদিকে আসেন তাহলে নক দিন, দেখাবো ইনশাল্লাহ। ঠিক ইনশাআল্লাহ। আছে। ওকে, স্যার ঠিক আছে। রিসেন্টলি, আমার, হ্যাঁ, বুঝি নাই, স্যার প্লিজ। আমি তখন ফার্স্ট টাইম আমার পরিচয় দিতে পারিনি, তখন আমি বাইরে ছিলাম ও যার আচ্ছা জন্য। আচ্ছা, প্লিজ 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 বলেন। স্যার আমি হচ্ছে মাজেদুল ইসলাম। আমি হচ্ছে পাবনা পলিটেকনিক থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে ডিপ্লোমা করছি, দেন হচ্ছে সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে পিএসসি। আর হচ্ছে Okay. বর্তমান এডিসন ফুডার লিমিটেড মণিপুর হতাপাড়া আছি স্যার, ইসিআর সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে। হতিপাড়া, হতিপাড়া তো আমার এখান থেকে একটু কাছে আছে, আপনি বোধহয় আমার আমার দিক থেকে একটু কাছে। আমি আছি স্কোয়ার মাস্টার বাড়ি। ও তাহলে তো স্যার দেখা হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, সময় পেলে আইসেন, সমস্যা নেই, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আহ, জি স্যার। ভোতাপাড়ায় ওই যে আমার ওই যে ক্যাসোফিয়া সোয়েটার্স আছে, ক্যাসোফিয়া সোয়েটার্স চেনেন কিনা জানি না, ভোতাপাড়া। আচ্ছা আমি নতুন তো স্যার, সবগুলো চিনি না। সিলভার আছে, আচ্ছা, তারপরে আমার হচ্ছে ক্যাসোফিয়া এডিসন। সোয়েটার্স যে এসের কমপ্লায়েন্স যে ইয়ে আছে, উনি আবার আমারে খুব ভালো মতো জানে, আমার নাম বলেন যদি কখনো দেখে জান টান। উম, মানে ওখানকার এইচআর কমপ্লায়েন্স ম্যানেজার, হ্যাঁ, আজাদ, আজাদ স্যার, উনি আমার ভালো মতো চেনে উনি। হুম, ওখানকার আরো আছে, ওখানে আরো কয়েকজন আছে, ওনারা ওই যে এতে শামীম ভাই খুব পরিচিত। ও তারপরে আরো আরো আর একটা আছে যদি ও ওয়েল লর্ড, ওয়েল লর্ড। স্যার আমি লিভ নিলাম, আপনারা কথা বলেন, আমি ওকে রাখছি, ওকে, আবার আমি ডাকতে লিভ দেবো। নেবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি আসসালামু স্যার। আলাইকুম। হ্যাঁ, ওকে।